আসাদুজ্জামান ফুয়াদ, যেই ঘটনাটি বলে আসলে আমি শুরু করলাম, জামায়াত ইসলামীর একজন এমপি এবং আপনাদের মিত্র আর কি, রাজনৈতিক পথ চলা যারা আপনাদের এই মুহূর্তে মিত্র, আপনাকে নিয়েও আমরা নানান সময় এভাবে নানান রকমের রিউমার যদি বলি আমি, গুজব বা নানান ধরনের বক্তব্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের সামাজিক মাধ্যমে ছড়াতে দেখেছি। মানে এই যে হঠাৎ করে একটা সময় আমরা দেখলাম রাজনীতিবিদদেরকে কেন্দ্র করে, তাদেরকে টার্গেট করে নানান সময় এই ধরনের ঘটনাগুলো ছড়ানো হচ্ছে, সেইটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? মানে এটা কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিকভাবে মোকাবেলা করার একটা নতুন ডিজিটাল কৌশল বলে মনে হয় আপনার? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে রাষ্ট্রের সাথে রাজনীতিবিদদের দায় দেনার সম্পর্কটা হচ্ছে যে আপনার কর্মী হিসাবে, রাষ্ট্রের সেবক হিসাবে যা যা করবার কথা ছিল সেটা আসলে আপনি কতটুকু করছেন করছেন না। তারেক রহমানের ব্যাপারে এক্সাম্পল দিয়েছেন। আমরা দেখেছি গত আওয়ামী ফ্যাসিবাদের আমলে এবং তারও আগে ২০০১ থেকে ৬ বাংলাদেশের গণমাধ্যম কিভাবে বেগম জিয়াকে প্রত্যেক দিন এরকম মুখটা গোল করে বেলুনের মতো গোল ঠোঁট করে প্রত্যেক দিন কার্টুন আঁকতো। তারেক রহমানকে ঘিরে কিভাবে প্রোপাগান্ডা করে তাকে হত্যাযজ্ঞ করেছে, তাকে চোর বানিয়েছে, হাওয়া ভবনের দুর্নীতির বিশাল কেলেঙ্কারি। কিন্তু ১৭-১৮ বছর ক্ষমতা থাকার পরে দেখলাম যে কোনো জিনিস সলিডলি প্রমাণ করতে পারে নাই আওয়ামী লীগ সরকার। তার টোটাল ইনস্টিটিউশন এখানে ছিল। একইভাবে দেখলাম যে আপনার নির্বাচনের আগেও এরকম ঘটনাগুলো ঘটেছে। এই দল ওই দলকে বটবাহিনী দিয়ে ঘায়েল করা খুবই গুরুত্বপূর্ণভাবে, এবং পার্টিকুলারলি এটাকে ইলেকশনে ড্যামেজ করবানোর চেষ্টা করা আছে। আল্লামা মামুনুল হক সাহেব আছেন, খেলাফতে মজলিসের যিনি আমির, ওনাকে নিয়ে দেখলাম একইভাবে ওনার স্ত্রীকে নিয়ে উনি একটা রিসোর্টে গেছেন, সেখানে আওয়ামী লীগের লোকজন কিভাবে গণমাধ্যমকে পাঠিয়ে সিন ক্রিয়েট করেছে। এখন আজকে জামাতের ঘটনার ব্যাপারে যেটা এসছে, জামাতের স্টেটমেন্ট দেখলাম যে তারা এটা ইনভেস্টিগেট করতেছেন, তারা তারপরে দলীয় সাংগঠনিক সিদ্ধান্ত দেবেন। একটা বিষয় হচ্ছে যে এই ধরনের যে কোনো ঘটনা অনেকগুলো দিক আছে। একটা দিক হচ্ছে যে প্রাইভেসির বিষয়, যেটা আপনি বলেছেন। পলিটিশিয়ানদের আসলেই কোনো পার্সোনাল লাইফ নাই, আমাদের প্রাইভেসি নাই। আমরা আমাদের ফ্যামিলির লোকদেরকে নিয়েও আপনার রাস্তায় হাঁটতে ভয় পাই। আপনার কে কোনভাবে ছবি তুলে ফেলে, রেস্টুরেন্টে খেতে যেতে পারছি না, একসাথে সকালে হাঁটতে পারছি না, পার্কে যেতে পারছি না। তো এই ধরনের মানে মানে ফ্যামিলি নিয়েও হোটেলে থাকলে, কক্সবাজারে গেলে আমাদেরকে ২-৩ বার চিন্তা করতে হয় যে কাউকে জানাবো কিনা, কেউ জানবে কিনা, দেখবে কিনা, এই বিষয়গুলো আছে। মানে ইকুয়ালি আমি আমি একটু যদি যুক্ত করি ব্যারিস্টার ফুয়াদ, মানে এই যে আপনি বলছেন যে পরিবার নিয়ে গেলে একটু চিন্তা করতে হয়, কিন্তু সত্যিকার অর্থে কি শুধু পরিবারকে নিয়ে গেলে চিন্তা করতে হয়, নাকি এর বাইরে গিয়ে যখন কোনো রাজনৈতিক নেতা একটু অন্যরকম ভাবে কোনো কিছু করবার চেষ্টা করছেন, তখনই আসলে তাদেরকে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? না, এটা পরিকল্পিতভাবেই করা হচ্ছে। এটা শুধুমাত্র আপনার মানে পরিবার ছাড়া গেলে একরকম, পরিবার নিয়ে একরকম, এবং এই আইটেমগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ গসিপ আইটেমে হয়ে গেছে। যেহেতু জামাতের এমপি, এই জন্য হচ্ছে জামাত এমন একটা ভালো গসিপ আইটেম। আমি একটা গণমাধ্যমে দেখলাম এক পেজে ৪টা নিউজ একই বিষয়ে। এটা হচ্ছে ওই যে পরিমণির জামাই কয়জন, বুবলির বাচ্চার বাপকে, এরকম একটা নিউজের মতো হয়ে গেছে। মানে এটার তো আবার অন্য আরেকটা কারণও আছে, সেই কারণটাও বারবার আমরা দেখছি। কিন্তু মানে সবাই বলার চেষ্টা করছেন জামায়াত ইসলামী তো একটি বিশেষ মানে ধর্মকে সামনে রেখে তারা যেহেতু রাজনীতি করছে, এবং তারা বিভিন্ন সময় এরকম বয়ান দিয়ে থাকে যে এই ধরনের বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, নারীদেরকে নিয়ে তাদের অনেক মন্তব্য আছে। সেই রাজনৈতিক দলের নেতা না, কর্মীরা যখন থাকতেই এই পারে, ধরনের কারণ ঘটনা ঘটায়, তখন তো প্রশ্নটা না উঠতেই না পারে। নিঃসন্দেহে উঠতে পারে প্রশ্ন। একটা হচ্ছে যে আপনি যে কোনো এমপির কোড অফ কন্ডাক্ট, যেহেতু সে নির্বাচিত জনপ্রতিনিধি, যে কোনো জনপ্রতিনিধির কোড অফ কন্ডাক্ট নিয়ে আপনি কথা বলতেই পারবেন, এটা নিয়ে কোনো কোনো দ্বিমত নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে জামাত হওয়ার কারণে, খেলাফত হওয়ার কারণে, হুজুর হওয়ার কারণে, দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার কারণে বিষয়টাকে অতিরিক্তভাবে গসিপ আইটেম করা হচ্ছে কিনা। একটা বিষয় হচ্ছে শুধু কি পলিটিশিয়ানরা এই ধরনের কাজ করছেন? আমলারা করছেন না? সাংবাদিকরা করছে না? গণমাধ্যম, কালচারাল এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে, হোটেলগুলোতে প্রতি রাতে বালিশ খেলছে না দেশের গুরুত্বপূর্ণ ভিআইপিরা? বেনজিরের কথা পড়েছি না, বিভিন্ন হোটেলে ওনার জন্য স্টার ভিআইপি রুম বুক করা থাকতো সারা বছর ধরে, সেখানে কারা কারা যেতেন। একজন নায়িকার সাথে একজন সাবেক এমপি মন্ত্রীর যে গালাগালি কথাবার্তা, কনভারসেশন শুনলাম। প্রশ্ন হচ্ছে যদি আপনি সোসাইটি আকারে টোটাল মোরাল ক্যানভাস নিয়ে কথা বলেন, ওইটা হচ্ছে বেস্ট জায়গা যে আমাদের সমাজের ওভারঅল নৈতিকতার ক্যানভাসের পতন ঘটেছে কিনা। আমি মনে করি এটা করেছে। জি। এটা শুধুমাত্র যদি আপনি একদম পার্টিকুলার গ্রুপ সেকশন নিয়ে করেন, তাহলে সমাজের যে কালচারাল অবক্ষয় ঘটেছে, টোটাল পরিবার, পারিবারিক নৈতিকতা, মূল্যবোধ যে ধসে গেছে, সেই আলোচনা থেকে আমরা বের হতে পারবো না। কিন্তু সেই এবং জায়গাটিতে অনেক রকমের প্রশ্ন আসে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, খবর হতে পারে, সেটি মিথ্যা খবর হতে পারে। ফ্যাক্ট চেকিং এর আগ পর্যন্ত আমরা শুনি যে যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে তিনি বারবার বলার চেষ্টা করেন এটা এআই দিয়ে করা হয়েছে, এবং এই জায়গাটি বলাটা এখন বেশ সহজ। বট বাহিনীর কথা বলছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বট বাহিনীর বিষয়ে আসলে যে আলোচনাটা সবচেয়ে বেশি আলোচিত, সেটি হচ্ছে জামায়াত ইসলামেরই বট বাহিনী সবচেয়ে বেশি, কারণ তাদের যে আর্থিক সক্ষমতা আছে, তারা সবচেয়ে বেশি বট বাহিনী তাদের অধীনে রাখার চেষ্টা করছে। মানে এই আলোচনাটাকে ঘিরে আসলে আবার যখন জামায়াতের নেতা কর্মীদেরকে নিয়ে এই ধরনের ঘটনা সামনে আসে, তখন আসলে কি বলার থাকে? দেখুন, রাজনীতি তো স্বাভাবিক গতিপথ অনেক আগেই হারিয়েছে।
এটা আর সহজে স্বাভাবিক হবে না। তো প্রপাগান্ডা, বট, এগুলো এখন রাজনীতির একটা পার্ট হয়ে গেছে। এটা কখনো একদিকের পক্ষে কাজ করবে, আবার আরেক দিকের পক্ষে কাজ করবে। হিটলারের সময় তো তার মিনিস্টার, তথ্যমন্ত্রীর নাম ছিল মিনিস্টার অফ প্রপাগান্ডা। গোয়েবলস তার বিখ্যাত সেই প্রপাগান্ডা মিনিস্টার ছিলেন, যিনি বলেছিলেন 9 বার মিথ্যা বললে ওটা সত্য হয়ে যায়। বারবার বলতে, আমাদের এখানে তাই হয়। আমরা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল কন্টেন্ট দেখতে দেখতে একটা জিনিসকে সত্য ধরে নিই, তারপর জানি এটা মিথ্যা। খুবই ডেঞ্জারাস। রায়ট লাগাই দেওয়া যেতে পারে, দলে দলে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া যেতে পারে, সামাজিক অবক্ষয় করে ফেলা যেতে পারে। এই বিশাল একটা শক্তি তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ আমাদের কারো কাছে নাই, এবং এটা বিশাল অঙ্কের বিনিময়ে এক একজনের বিপক্ষে ইউজ করা যেতে পারে। যেমন আমরা দেখেছিলাম আওয়ামী লীগের আমলের শেষের দিকে, এটা পুরোপুরি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, ম্যাসিভলি ছিল। প্রথম ধাক্কাটা কিন্তু এই অনলাইনেই আসছে, ফিজিক্যালি তো পরে আসছে। আবার এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের পক্ষেও বেশ কিছু এখন হচ্ছে। কমেন্টগুলো দেখি, প্রায় 30% 40% কমেন্ট এখন আওয়ামী লীগের পক্ষে হয়। সেখানে আবার জাতীয় পার্টিরও দায় আছে কিনা? জাতীয় পার্টির দায়, সে সময় তো জাতীয় পার্টিকেও গালাগালি করেছে। তো এনিওয়ে, এই যে মানে অনলাইন ভিত্তিক হচ্ছে, প্রথম হলো এগুলো পড়ে অনেক একটা পারসেপশন পায়, কিন্তু এই মন্তব্যগুলো, এই ভিডিওগুলোর আদৌ কোনো ভিত্তি আছে কিনা, মানে এটার উপর ভিত্তি করে আমরা কোনো অপিনিয়ন বিল আদৌ করতে পারি কিনা। তো সেইটার ক্ষেত্রে তো আমাদেরকে জাতিগত চিন্তার ব্যাপার আছে, এবং সরকারকেও চিন্তা করতে হবে যে এই অবারিত দ্বার কিভাবে খোলা রাখবে। কিন্তু ব্যারিস্টার শামিতা পাটোয়ারি, যে সময়টাতে দাঁড়িয়ে আসলে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, ডিজিটালি তো আমরা আসলে অনেকখানি এগিয়ে গিয়েছি, সবকিছুকে দায় চাপিয়ে দেওয়ার সুযোগ নাই। স্ক্যানার আছে এখন, সেই রিউমার স্ক্যানার করে আপনি আসলে কিন্তু জানতে পারছেন যে কোন তথ্যটি সঠিক এবং কোন তথ্যটি মিথ্যা। সেক্ষেত্রে আসলে যারা রাজনীতিবিদ, তাদের ক্ষেত্রে আসলে তারা তো সমাজের আয়না হবার কথা ছিল, তাদের ক্ষেত্রে মানে তাদের আরো অনেক বেশি সচেতন থাকার কথা ছিল কিনা? সচেতন থাকা উচিত। সমাজের আয়না যেমন রাজনীতিবিদ, আবার সমাজ যেটা হবে রাজনীতিবিদও তাই হবে। সমাজের যে অপরাধটি হবে তার কিছু অংশ রাজনীতিবিদ করবে না, এটা ভাবার কোনো কারণ নেই। দুর্নীতিগ্রস্ত যদি সমাজ হয়, সেই দেশের রাজনীতিবিদরাও দুর্নীতিগ্রস্ত হবে। যেটা হয়েছে, আমরা একসময় 1958-এ পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছিল, তখন সোহরাওয়ার্দী সাহেব দেখতে আসলেন। তিনি প্লেনে করে আসলেন, তো ভাসানী সাহেব তাকে স্টেজে বললেন যে পূর্ব বাংলায় দুর্ভিক্ষ হচ্ছে, আমি ভেবেছি সোহরাওয়ার্দী সাহেব ব্যাপক খাদ্যশস্য নিয়ে আসছেন। উনি নিয়ে আসছেন 1 প্লেন ভর্তি মেয়ে মানুষ তার বিনোদনের জন্য। এটা ভাসানীর মুখের ভাষা স্টেজে। তো রাজনীতিতে এগুলো থাকবে। এবং একটা সময় তো আমরা দেখতাম যে নায়িকারা, মডেলরা, ওরা ক্রিকেটারদের নিয়ে কথা বলতো, ক্রিকেটারদের সাথে স্ক্যান্ডাল হতো, পলিটিশিয়ানদের সাথেও হতো। তারপরে আওয়ামী লীগের আমরা শেষের দিকে হলো পুলিশের সাথে স্ক্যান্ডাল হয়ে গেল, বিকজ তারা অনেক পাওয়ারফুল। একদম তাই, ক্ষমতার কেন্দ্রবিন্দু যেখানে, স্ক্যান্ডালটা সেখানে। নাও আমি যেটা বলবো, একটা লোকের রাজনীতি বা একটা দেশের রাজনীতি বা একটা দলের রাজনীতি এই ধরনের ঘটনা নির্ভর না। জি, তিনি মানে অনেক কিছু রাষ্ট্রীয় সম্পদ, জায়গাতে নিশ্চয়ই রাষ্ট্রীয়ভাবে যদি উনি রাষ্ট্রীয় সম্পদ লুট করছেন কিনা, রাষ্ট্রের সাথে বেইমানি করছেন কিনা, রাষ্ট্রের সাথে উনি কোনো হাই ট্রিজন করছেন কিনা, এগুলো হলো মুখ্য বিষয়। বাকিগুলো গুজব, স্ক্যান্ডাল হবে। এই ব্রিটিশ রাজ পরিবারকে নিয়ে প্রতিদিন পেপারে লেখা জি, হয়। কিন্তু রাষ্ট্র সমাজ কিংবা ব্যক্তি জীবনে তো এর একটা প্রভাব থাকে। ডক্টর আসাদুজ্জামান রিপন, মানে আমরা যেটি বলছিলাম, মানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নতুন যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, সেই এনসিপি নেতাকর্মী পর্যন্ত তৃণমূল পর্যায়ের একজন নেতাকর্মীকে নিয়েও এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এই কয়েক মাসে প্রধানমন্ত্রীকে ঘিরে 351টি অপতথ্য ছড়ানো হয়েছে। যাকে নিয়ে আলোচনাটি আমরা শুরু করলাম, যেটি বলছিলেন ব্যারিস্টার ফুয়াদ, যে তিনি আসলে যেরকম করেছেন তেমনি বিগত ফ্যাসিস্ট আমলে বেনজির, তিনিও আসলে একই ঘটনা ঘটিয়েছেন। কিন্তু বেনজিরের সাথে আসলে এখন এই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যিনি আসলে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হলেন, তাকে মেলানোর সুযোগই বা কতখানি আছে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার সূচনা পর্বে আপনি অনেকগুলো কথা বলেছেন। সে কথাগুলোর সাথে আমার ভিন্ন মত প্রকাশ করার কোনো অবকাশ নেই। আমি আপনার যে প্রশ্নগুলো তুলেছেন, সে প্রশ্নগুলো অত্যন্ত যৌক্তিক প্রশ্ন নিঃসন্দেহে। আমি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য থেকে শুরু করতে চাই এভাবে। উনি বলেছেন যে, উনি প্রশ্নটা তুলেছেন এভাবে যে সমাজ দুর্নীতিগ্রস্ত অ্যাজ এ হোল, সোসাইটি যদি খুব কারাপ্টেড হয়ে পড়ে বা সোসাইটির মেম্বার্সরা যদি কারাপ্টেড হয়, এটি বলতে চাচ্ছেন, তাই তো? সেক্ষেত্রে রাজনীতিকদের মধ্যেও যে রাজনীতিকদেরও দুর্নীতিগ্রস্ত হওয়া স্বাভাবিক উনি বলছেন। আমি ঠিক একটু উল্টো করে যদি বলতে চাই, যেমন ধরুন সোসাইটি করাপ্টেড হয়েছে বলে পলিটিশিয়ানরাও মানে তার বাইরে থাকবে না, কারণ তারা তো সোসাইটির একটি অংশ। বিষয়টা আমি ওইভাবে যদি না বলে এভাবে বলতে চাই, যদি রাজনীতিকরা যদি পথ দেখাতে চান, রাজনীতিকরা যদি সমাজটা বদলাতে চান, বদলে দেওয়ার অঙ্গীকার করেন, সেই কথা বলে যদি রাজনীতি করেন, তাহলে সেই যে দুর্নীতিগ্রস্ত সমাজ, যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা, সেটা তো বদলে দেওয়ার দায়িত্ব রাজনীতিকদেরই। উল্টো নিজেরাই সেই ভাইসেজে
সেই সমস্যা যদি নিজের আক্রান্ত হয়ে পড়েন তাহলে হবে কেমনে? একটি কথা আমার মনে হয় পাটোয়ারির মনে আছে কিনা আমি জানি না, উনি তো সেই দলটির এখন মানে সেক্রেটারি জেনারেল না আপনি? জি আচ্ছা, ওনার দলের ফাউন্ডার যিনি হোসেইন মোহাম্মদ এরশাদ, তাকে অনেকে রাজনীতিকরা পত্রিকা তাকে হোমো এরশাদ বলতো। তো হোসেইন মোহাম্মদ এরশাদ সাহেব অত্যন্ত গর্বের সাথে, মানে ওনার অসংখ্য বান্ধবী ছিল, ওই যে মানে এই ক্ষমতাধর ব্যক্তিদের বান্ধবী থাকার যে ব্যাপারটা প্রকাশ্যে আসলো, সেটা শুরু হলো সামরিক মানে এরশাদের সময়, সামরিক শাসনের সময়, এবং শুরুটা হলো এরশাদ সাহেবকে দিয়ে। এবং মানে মেরি বদরুদ্দিনের কথা আমরা জানি, বিদেশি পত্রিকায় ছবি উঠলো। মিস্টার বদরুদ্দিন তৎকালীন বিসিসিআই ব্যাংক বলে একটা বড় ব্যাংক ছিল, সেই ব্যাংকে চাকরি করতেন। তারপরে তাদের মধ্যে মানে ছাড়াছাড়ি হলো, সে মিসেস মেরি সাথে এরশাদ সাহেবের একটা দারুণ সম্পর্ক ছিল। পরবর্তীতে মিসেস মেরিকে এরশাদ সাহেব একটা পর্যায়ে বিদেশে পাঠিয়ে দেন, মানে তার স্ক্যান্ডাল বা ঝামেলা থেকে এড়ানোর জন্য। তারপরে আমরা দেখলাম একজন সাবেক সচিব, মানে জিনাত মোশাররফ তার নাম ছিল। বিভিন্ন না সময় না আমি রাজনীতিবিদদেরকে নিয়ে এই ধরনের আলোচনা একটু হয়েছে। বলি তো। এবং এই জিনাত মোশাররফকে নিয়ে যখন আলোচনা, একটা পাবলিক মিটিং, আমার স্টেট মনে আছে এখনো, মানে কাজী জাফর আহমেদ একটা প্রসঙ্গ তুলছিলেন যে আমাদের স্যারের অমুক, তখন এরশাদ সাহেব একটু কারে, যেমন আমি শামীম পাটোয়ারির বক্তব্যটা যেমন একটু আমি যুক্ত করে বললাম, এরশাদ সাহেব উনি বলে যে 5-7 বছর পুরনো বান্ধবী বলছেন যে আমাদের নেতার বান্ধবী, তখন এরশাদ সাহেব কারেকশন দিয়ে আমি বলতাম হি হ্যাড গার্ডস অ্যান্ড ক্যারেজ অ্যাজ ওয়েল এজ, উনি বলেন না 5-7 বছর না, আরো আগে থেকে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কি তাদের এই- দলীয় অবস্থান, মানে দলীয় এই অবস্থানের এই সাথে এই এই কর্মকাণ্ডের কোনো মিল নাই? এই জিনিসগুলো তখন থেকে বলা যেতে পারে একটা নির্লজ্জতা, মানে আমি যদি বলতে চাই একটা নির্লজ্জতা, একটা বেহায়াপনা, এটা শুরু হলো মোটামুটি হোসেন মোহাম্মদ এরশাদের জামানায়। এবং এরপরে বেনজিররা মনে করলো যে yes, এটা ইট ক্যান বি ডান, সচিবালয়ের পাওয়ারফুলরা মনে করলো ইট ক্যান বি ডান। আর আমাদের যে সমস্ত যাদেরকে শুধু তো একতরফা হয় না, দুদিকেই হতে হয়, অপর পক্ষে যারা আছে, মানে নারীদের কথা বলি, যারা এগুলোর মধ্যে জড়িয়ে যান, তারা ওই ক্ষমতার দিকে তারা আকৃষ্ট হন এবং ঝুঁকে পড়েন, হোয়াট এভার। আপনি আজকে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলেন, এই কথাটি আমি এই বিষয়ে একটা প্রতিকারের জন্য আমি বহুবার বলেছি, যখন সংস্কার প্রক্রিয়া চলছে, যখন ব্যারিস্টার ফুয়াদ এবং তাদের দলের নেতৃবৃন্দরা যখন সংস্কার কমিশন আলোচনা করছিলেন, তখন আমি বলছেন যে আমাদের বাংলাদেশের পার্লামেন্টে এমপিদের কোনো কোড অফ কন্ডাক্ট আছে বলে আমার জানা নেই, এবং সেটা এক্সিকিউট হয়, চর্চা হয় আমার জানা নেই, দেখি নেই। যেমন আপনার শেখ হাসিনার আমলে একজন এমপি, ওই কি এনামুল হক বা এনাঠেনা কি একটা পরিবহনের নাম, ওই এমপির অডিও বেরোলো, ভিডিও বেরোলো, তার এমপিশিপ গেল না, এটা নিয়ে সমালোচনা ছিল। পরবর্তীতে উনি আওয়ামী লীগ তাকে হয়তো ওই 24-এর নির্বাচনে তাকে নমিশন দেয়নি, বাট আলোচনাটা ছিল। আমার বক্তব্য হচ্ছে, যখন এই ধরনের আলোচনা থাকে, যে কোড অফ কন্ডাক্ট, মোরাল টার্পিটিউড, নৈতিক অবক্ষয়ের ঘটনা বা নানান অভিযোগ, শুধুমাত্র নারী কেন্দ্রিক নৈতিক অবক্ষয়ের বিষয় না, আপনি ঘুষ হতে পারে, দুর্নীতি হতে পারে, মানে আপনার যেটা আচরণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো আচরণ হতে পারে, সেগুলোর জন্য একটা মানে পার্লামেন্টারি ইনভেস্টিগেশন হওয়ার যে ব্যাপারটা, এটা ব্রিটিশ পার্লামেন্টে আছে, আপনি তো ব্রিটেন আপনি পড়াশোনা করেছেন, ওখানে আছে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আমরা বাকি ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট প্র্যাকটিস করি, ধরনের অনেক গালগপ্প আমাদের নেতৃবৃন্দদের মধ্য থেকে আমরা শুনি, জি, মানে আমরা আসলে যে কিন্তু জায়গাটা নিয়ে আসলে আলোচনা করছি, এটা নাই। হ্যাঁ, মানে এখন এই যেটা আজকে যে আলোচনাটা করলেন, এই আলোচনায় আমি মনে করি দিস ইজ দ্য হাই টাইম বাংলাদেশের এখন যে পার্লামেন্টটা চলছে, 13 পার্লামেন্ট, এই পার্লামেন্টের উচিত হবে এটি কোড অফ কন্ডাক্ট মানে আইন প্রণয়ন করা, একটা ফর্মুলেশন করে জি। দিয়ে, শুধুমাত্র মানে- আপনি যেই সংসদ সদস্য জামাতের এমপি গাজী নজরুলের কথা বলেছেন তা না, ভবিষ্যতে বা এই জাতীয় যাদের ব্যাপারে আলোচনা উঠুক না কেন, অ্যাটলিস্ট আমার মনে হয় যে একটা পার্লামেন্টে একটা ইনকোয়ারির মতো ব্যাপার, জি, ওখানকার কিন্তু এই কমিটির ধরনের চেয়ারম্যান ঘটনা আসলে অনেক জনগণের empowered হতে সামনে পারে। জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কিনা, কিংবা না, রাজনৈতিক দলের নৈতিক অবস্থানটাও একটা প্রশ্নবিদ্ধ নিশ্চয়ই করে নাই, কিনা, নিশ্চয়ই এই নাই। জায়গাটিতে আমি ফিরবো। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জবাবদিহিতার জায়গাটা তো তৈরি করতে হবে, যে যখন আসলে এই ধরনের কোনো ঘটনা আমাদের সামনে আসে, যদি জবাবদিহিতার জায়গাটুকু আমরা তৈরি করতে না পারি, সেই দায় বা সেই জায়গাটিতে রাজনৈতিক দলের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ হতে হবে। সেটি যেমন স্বাভাবিক, তেমনি কোনটি সত্যি খবর কোনটি মিথ্যা খবর সেটিও আমাদেরকে নিশ্চিত করতে হবে। আপনার বিরুদ্ধে নানান রকম অভিযোগ আছে, এরকম প্রশ্ন আমরা দেখেছি, এবং কখন আসলে কোন রাজনৈতিক দল কোন ঘটনায় তাদের অবস্থান কিভাবে নিচ্ছে সেটি একটি বড় বিষয়। জামাতের এই ঘটনায় কিন্তু বারবার বিএনপি কিংবা নানান রকম ছাত্র সংগঠন, অন্যান্য সংগঠন থেকে এই প্রশ্নটি উঠছে। একটা সময় ছিল যে আপনার বিরুদ্ধে নীলা ইসরাফিল নামের একজন, তিনি নানান রকমের অভিযোগ করেছিলেন, এবং তিনি একটি কথা বলেছিলেন যে আইনে লোকেরাও কখনো কখনো ক্ষমতার পাশে দাঁড়ায়, ন্যায়ের পাশে নয়। মানে রাজনীতিতে আসলে সবকিছুই কি শুধু ক্ষমতার পাশে দাঁড়ানোর জন্যই? না, দেখেন, একটা বিষয় তো হচ্ছে যে কোনটা গসিপ আর কোনটা ফৌজদারি অপরাধ সেটা ডিস্টিংশন করতে হবে। এবং সেখানে যে কোনো ঘটনাতে রাষ্ট্রের যে কোনো জনপ্রতিনিধি যে কোনো লেভেলের
উনি যদি আইন অমান্য করার মতো কাজ করেন, ফৌজদারি অপরাধ করেন, সে যে দলের যত বড় নেতা হোক তার বিচার করতে হবে। ইকুয়ালি এই ঘটনার ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য, সরকারকে ইনভেস্টিগেট করা হোক। দ্বিতীয় যেটা ঘটনা সেটা হচ্ছে যে আপনি যদি আইনের ভিত্তিতে অপরাধ নাও করে থাকেন, পাবলিক ইমেজ কিন্তু এই পারসেপশনগুলোর উপরে বিল্ড হয় যে আসলে এই দলের নেতারা কেমন, এই দল আসলে পারফর্ম করতে পারবে কিনা, সে আসলে যতটুকু মোরালিটি প্রিচ করে এইটা আসলে ডেলিভার করতে সে পারবে কিনা। থার্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে একটা রাজনীতিবিদকে কি আপনি কি দিয়ে জাজ করবেন, তার জাজমেন্টের জায়গাটা কোথায়, সে আসলে কয়টা গার্লফ্রেন্ড ইউজ করতেছে, কয়টা বিয়ে করতেছে, এইটা গুরুত্বপূর্ণ, না আসলে কতটুকু সে পাবলিক সার্ভিস ডেলিভার করতে পারতেছে। জবাবদিহিতাটা আপনি করবেন কোন এখানে একটু যদি জায়গায়। আমি যুক্ত করি, যাকে নিয়ে এই আলোচনা শুরু হলো অর্থাৎ সাতক্ষীরা 4 আসনের যিনি সংসদ সদস্য, তিনি নির্বাচনের আগেও তার নানান রকমের বক্তব্যে নারী বিদ্বেষী এক ধরনের মনোভাব দেখা গেছে। আপনারা যেহেতু সেই রাজনৈতিক দলের সাথে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছেন, রাজনৈতিক পথে হাঁটছেন, আপনারা কি এগুলো নিয়ে কখনো কোনো প্রশ্ন তুলেছেন? বারবার তুলেছি, এটা আমাদের পজিশন না তো। আমাদের ঐক্যের জায়গাটা কি ছিল? নির্বাচনের আগে ঐক্যের জায়গা ছিল সিম্পলি ইলেকশনটা একসাথে করা, এর বাইরে কোনো আলোচনাই হয় নাই কে কোন জায়গাতে কোনটা নিয়ে একমত বিমত। এখন আমাদের ঐক্যের জায়গাটা কোথায়? সিম্পলি জুলাই সনদ বিচারের বাস্তবায়নের দাবিতে, দুইটা কমন জায়গা, যা সবাই যার যার পলিটিক্স করতেছে। বিষয়টা হচ্ছে যে আপনি দল আকারে অ্যাড্রেস করবার চেষ্টা করলে এটার বটমে যেতে পারবেন না। রিপন ভাই কারেক্টলি বলেছে যে একটা পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট করা দরকার, যেটার মধ্য দিয়ে আমরা ইংল্যান্ডে দেখেছি আপনার ক্যাশ ফর অনার একটা স্ক্যান্ডাল হয়েছে। ব্রিটিশ লেবার পার্টির যখন ক্ষমতায় ছিল তখন ম্যাসিভলি ব্রিটিশ পার্লামেন্টকে নাড়িয়ে দিয়েছে যে প্রাইম মিনিস্টার গুরুত্বপূর্ণ নেতাদেরকে পলিটিক্যাল ডোনেশন করলে হাউস অফ লর্ডসের মেম্বার হওয়া যায়, পার্টি নমিনেশন পাওয়া যায়। আর দ্বিতীয়ত হইল বিখ্যাত আর একটা আর আর দ্বিতীয়ত একটা বড় স্ক্যান্ডাল আমরা লেবার গভর্নমেন্টের সময় দেখেছি, ব্লেয়ার এবং ব্রাউনরা তখন ক্ষমতায় ছিলেন, সেটা হচ্ছে স্পেন্ডিং স্ক্যান্ডাল। আপনি জানেন যে পার্লামেন্টের এমপিদের জন্য রাষ্ট্র একটা প্রোটোকল বাজেট দেয় তার কাজ করবার জন্য, তার খরচ করবার জন্য, তার এলাকায় যাবার জন্য, একজন বাসা ভাড়া করবার জন্য এই খরচগুলো দেয়। এবং সেখানে তখনকার যিনি হোম সেক্রেটারি ছিল তার হাজব্যান্ড তার ওয়াইফের কার্ড, পার্লামেন্টারি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে পর্নোগ্রাফি ভিডিও ডিভিডি কিনেছেন। এবং সেটার রিসিট পার্লামেন্টে যখন অনেক টাকার রিসিট জমা দিয়েছে একসাথে, সেখানে ওই রিসিটটাও পড়েছে যে পর্নোগ্রাফি ডিভিডি কিনেছেন পার্লামেন্টে পাবলিক ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে। এবং তখন তার মন্ত্রিত্ব থেকে তাকে রিজাইন করতে হয়েছে। এবং সেই এরকম রিজাইন দুইটা করার স্ক্যান্ডেলে শুধু তাই না, ঘটনা politics বাংলাদেশে শেষ হয়ে আদৌ গেছে। কখনো ঘটে নাকি ঘটবে, এই Politics, প্রশ্নটাও আমাদের করা এটা সুযোগ এটা এটা হচ্ছে যে আপনার তর্কটা যদি না তোলা হয়, আপনি যদি কোড অফ কন্ডাক্টটা না তৈরি করেন, আপনি যদি তর্কটা অ্যাকাউন্টেবিলিটি তো না আসলে করেন। যেহেতু আপনারা আসলে একই ঐক্যে হাঁটছেন রাজনীতিতে, আপনাদের জায়গা থেকে শুরু হওয়ার একটা প্রত্যাশা ছিল জনগণের, যে মানে আপনারাই আসলে শুরু করবেন কিনা। সরকারি দলের উপরে যদিও দায় অনেক বেশি, কিন্তু মিত্র হিসেবে আসলে আপনারা এই জায়গাতে একটি প্রশ্ন তোলার সুযোগ ছিল কিনা। ডক্টর আসাদুজ্জামান রিপন, এই ঘটনাটিকে শিবির এবং ছাত্রী সংস্থা যারা আছেন মানে জামায়াত ইসলামী, তাদের জন্য একটা লিটমাস টেস্ট বলার চেষ্টা করছেন অনেক বিএনপি নেতা। শিবিরের কেউ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মুখ খুলেন নাই, মানে এই বিষয়টাকে খুব একটা অন্যরকম পদ্ধতিতে ডিফেন্ড করার সুযোগ আছে বলে কি আপনার মনে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে কি দেখেন, আপনার জামাত কিন্তু জামাতের নেতৃবৃন্দ আমার যেটা আমার মনে হয়েছে তাদের নিজেদের মধ্যে বোধ এই ধরনের একটা স্মেল, তারা তারা একটা একটা ঘ্রাণ পাচ্ছিলেন যে তাদের দলের নেতা কর্মীদের মধ্যে একটা অবক্ষের ব্যাপার হয়ে যাচ্ছে, বা নানা জায়গায় কোনোটা ফোকাসড হয়েছে, কোনো জায়গায় ফোকাসড হয়নি, এক্সপোজড হয়েছে অথবা এক্সপোজড হয়নি। এর আগেও তৃণমূল পর্যায়ে কিন্তু এরকম ঘটনা আরও অনেক ঘটেছে, ভিডিও এসেছে ইত্যাদি ইত্যাদি। এটার পরিপ্রেক্ষিতে গত 22শে জুন জামাতের আপনার বোধ কর্মপরিষদ, যেটা বোধ এক্সিকিউটিভ কমিটি বলা বোধ হয়, হোয়াট এভার, কর্মপরিষদে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমি ফেসবুকেই দেখলাম, মানে এটা মানে ফেসবুকে বলে হয়তো বলবেন যে এটা একটা অপপ্রচার কিনা, তা না। সাংবাদিক আপনার জুলকার নাইন সাহেব উনি ওনার ফেসবুক পোস্টে জামাতের কর্মপরিষদের মিটিংয়ের বা সার্কুলারের মানে ছবিটা মানে তিনি পোস্ট করেছেন। সেখানে গত 22শে জুনের সিদ্ধান্ত ছিল জামাতের নেতৃবৃন্দদের মধ্যে, নারীদের মধ্যে এবং পুরুষদের মধ্যে অনেকেই বিভিন্ন শিক্ষকতা বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করেন। নারী সদস্যদেরকে বলা হয়েছে তোমরা বয়েজ স্কুল বা ছেলেদের স্কুল কলেজ এইসব জায়গা থেকে বা মাদ্রাসা থেকে তোমরা সরে আসো চাকরি ছেড়ে। আর ছেলেদের বলা হয়েছে যে তোমরা যারা মেয়েদের স্কুল কলেজে বা মাদ্রাসায় পড়াও বা চাকরিতে বিভিন্নভাবে চাকরিতে আসো সেই সব জায়গায় থেকে সরে আসো। এখন এইটার পরে জামাতের তৃণমূল পর্যায়ে তাদের মধ্যে বেশ রিয়াকশন হয়েছে, রোকনদের মধ্যে বেশ রিয়াকশন হয়েছে। তারা বলেছেন যে এটা খুবই মানে আমি যেটা দেখলাম তারা বলছেন এটা খুব অমানবিক সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হয় জামাতের নেতৃবৃন্দের মধ্যে এ ধরনের ডেভিয়েশন ঘটার ব্যাপারটা তারা ভেতরে ভেতরে তারা জানছিলেন। জানার পরে তারা চিন্তা করলেন যে এরকম ঘটনা আরও ঘটতে পারে, তাদের জন্য এটা মানে সমালোচনার জন্ম দেবে হয়তো অনেক, সেটাকে কন্ট্রোল করে ইটস গুড স্টেপ আই মাস্ট সে। মানে তারা তাদের সাংগঠনিক, আমি
বলছে তাদের সাংগঠনিক সিদ্ধান্তে বা নিয়মে তারা এইখানে এই মোরাল টার্পিটির রাজনীতিতে তো জামায়াতকে বেশ কৌশলী বলা হয়, মানে বিএনপির বিরুদ্ধেও যখন এই ধরনের নানান অপপ্রচার থাকে, বিএনপি আসলে সেক্ষেত্রে কেমন কৌশল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে? মানে আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারি না যে এরকম মানে মোতা ম্যারেজ ট্যারেজ করার ঘটনা বোধহয় বিএনপির মধ্যে এরকম কোনো ঘটনা আমার জানা নেই, শুনিনি আমি, হোয়াট এভার। তো আমার বক্তব্য, আমি যেটা বারবারই বলছেন, সেটা রাজনৈতিক দলে বলেন, প্রতিষ্ঠান হিসেবে পার্লামেন্টে বলেন, এই ধরনের একটা নিজেদের মধ্যে একটা মেকানিজম থাকা উচিত এগুলো, এই ধরনের অভিযোগগুলোকে কন্টেইন করার জন্য। তা না হলে ওভারঅল রাজনীতির প্রতি মানুষের আস্থা হারাবে, এবং যারা দেশ পরিচালনা, সরকার পরিচালনার দায়িত্বে, অর্থাৎ রাজনীতিক এখন যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতা, আমি আলটিমেটলি পলিটিশিয়ানদের কথা বলি, এই ইনস্টিটিউশনগুলোকে রক্ষা করার দায়িত্ব বা এটাকে ডিফেম হওয়ার হাত থেকে রক্ষা করার দায়িত্ব প্রাইমারিলি তাদের উপর। আমি আবারও ইনসিস্ট করব যে আপনার কোড অফ কন্ডাক্টের ব্যাপারে সরকারকে আইন তৈরি করতে হবে। ব্রিটেনে, আমেরিকায়, আমি 2-4 সেকেন্ড বেশি নেব, মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কংগ্রেসম্যান বা সিনেটর বা তাদের মেয়র, একবার মানে নিউ ইয়র্কের খুবই নামকরা মেয়র ছিলেন আপনার রবার্ট জুলিয়ানি। তো জুলিয়ানির প্রাইভেট সেক্রেটারির সাথে তার একটা পার্সোনাল অ্যাফেয়ার, একটা ঘটনা আসলো, তার বউ তাকে, এটা জানার পরে তার বউ তাকে ডিভোর্স করলো। আমেরিকার রাজপথে বা ইউরোপের রাজপথে ছেলেরা মেয়েরা তারা নেশা করছেন, নেশা বলতে আমি মানে পানীয় পান টান করার কথা বলতে চাচ্ছি, এগুলো করছেন, কিন্তু তাদের নেতারা বেসামাল হয়ে যান, নেতারা উল্টাপাল্টা কাজ করুন, প্রশাসনের বড় কেউ, কোনো পুলিশের আইজি, কোনো কমিশনার, কোনো নগরের বা বড় কোনো কর্মকর্তা সেই জায়গায় বাংলাদেশও সেই জায়গায় যেতে হবে। আপনি বলছিলেন জুলাইয়ের পরে, এখন আমরা ঠিক ওই হোসেন মোহাম্মদ এরশাদ যে স্টাইলে গার্লফ্রেন্ড রাখতেন বা এরকম যে ব্যাপারগুলো ছিল, বা এই মোতা ম্যারেজ ট্যারেজ বলে পরে মানে পার পাওয়া, সেই সুযোগটা নাই। নিশ্চয়ই একজন সংসদ সদস্যের ব্যক্তিগত আচরণ নিয়ে প্রশ্ন উঠছে, সেটা তার ব্যক্তিগত জীবন হতেই পারে, তিনি হয়তো বা প্রাইভেসি লঙ্ঘনেরও শিকার হতে পারেন, সেই জায়গাটিতেও তো আমাদেরকে নজর রাখতে হবে। মিথ্যা এবং অপতথ্য ছড়ানো, সাইবার বুলিং প্রতিরোধে একটা আইনজীবী প্যানেল গঠন করেছে সরকার, মানে শুধু প্যানেল গঠন করে বা এই ধরনের কাজগুলো করেই কি আমরা এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে পারবো? সুযোগ আছে কি? একটা কন্ট্রাডিক্টরি কনস্টিটিউশনাল ফিলোসফি, একদিকে আপনার রাইট টু প্রাইভেসি আছে, আরেকদিকে আবার ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ ইনফরমেশন, ডিসেমিনেশন অফ ইনফরমেশন আছে। এখানে একটা গোল্ডেন লাইন ড্র করা হয় যে এইটুকুর বেশি আপনি যেতে পারবেন না। যেমন আইনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি কথা হয়েছে, এটা রাষ্ট্রবিরোধী হলেও আপনি এটা সাক্ষী আনতে পারবেন না, হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি। তো এটা আমাদের আইনে আছে। এখন ক্যাশ ফর কোশ্চেন ইংল্যান্ডে একটা ইস্যু আসছিল, দেখা গেল অনেকগুলো এমপি তারা টাকা পেয়ে ডোনেশন নিয়ে ওই কোম্পানির পক্ষে সংসদে কোশ্চেন তুলতো কোম্পানির স্বার্থ রক্ষার ক্ষেত্রে। পরে যখন এটা হলো তখন একটা কোড অফ কন্ডাক্ট করে দেওয়া হলো যে কোশ্চেন যে বিষয়ে এমপিরা করবে সেই রিলেটেড কোনো কোম্পানির কাছে তারা কোনো উপহার, গিফট বা প্রোগ্রামে যেতে পারবে না, এরকম কিছু করেছিল। মানে কমিটি অন এথিক্স বলে একটা কমিটি ছিল, এখানে বাংলাদেশেও একটা কমিটি অন এথিক্স থাকা উচিত, ইভেন রেসপেক্টিভ পার্টির মধ্যে থাকা উচিত। সেখানে আসলে নানা সময় যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, কিংবা আমরা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকেও তাকাই, যখন তখন যে কোনো ধরনের কার্ড, ফটো কার্ড তারা ছাপিয়ে দিতে পারছে, এগুলোকে তো একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসা অবশ্যই রেগুলেশন আনতেই হবে, কিন্তু রেগুলেশনটা বাস্তবায়ন করা খুব কঠিন। আমরা তো চায়না না, চায়না তো নিজস্ব অ্যাপস ব্যবহার করে, নিজস্ব সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আমাদের হচ্ছে এমন এক কিছু সোশ্যাল মিডিয়া যেটার নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে নাই। এটা করতে পারেন, আইডেন্টিফাইড ভেরিফাইড পেজ থেকে যদি কেউ কিছু করে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন, ক্ষতিপূরণ যেতে পারবেন। এটা একটা কালচারের বিষয় যেটা আস্তে আস্তে যেটা আমার মনে হয় একটা পর্যায়ে এগুলো গুরুত্বহীন হয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো বাট করতে হবে। প্রফুমো নামে একজন এমপি ছিলেন, উনি খুব বিখ্যাত মানুষ, উনি এক রাশিয়ার মেয়ের সাথে প্রেম ছিল ইংল্যান্ডে, পরে দেখা গেল সে মেয়েটা রাশিয়ান স্পাই। শুধু এই কারণে উনি ওনার এমপিশিপ থেকে রিজাইন করেছিলেন, কারণ ওই স্পাইকে উনি তথ্য দিয়েছেন তা কিন্তু না, কিন্তু উনি স্পাই ছিল এই কারণে। রাষ্ট্রীয়ভাবে এই প্রভাবগুলো পড়তে পারে, সেই জায়গাটিতে আমি আসলে আসতে চাইছিলাম। এই যে আসলে যারা জনগণের জন্য কাজ করবেন, মানে যারা আসলে সংসদ সদস্য হচ্ছেন, তারা তো একেবারে জনগণের সাথে সরাসরি ভাবে সম্পৃক্ত থাকার কথা, তাদের এই ধরনের ঘটনাগুলো, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, তার মানে তৃণমূল পর্যায় পর্যন্ত, যদিও রাজনৈতিক দলগুলোর এই ঘটনাগুলো ব্যক্তি পর্যায়ে গিয়ে মানুষের যারা ভোটার আছেন তাদের এক ধরনের মনোভাব, এক ধরনের বড় প্রভাব ফেলে কিনা, সেই রাজনৈতিক দলের সেই ক্ষেত্রে আসলে তাদের জনপ্রিয়তা কমার ক্ষেত্রে এই বিষয়গুলো এক ধরনের অনুষঙ্গ হয়ে উঠতে পারে কিনা, এই প্রশ্নের উত্তর নিব জিপেচিস পাপনিবিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। রাজখানের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যেই ধরনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি বা এই যে আসলে অপতথ্য বা মিথ্যা খবরগুলো ছড়িয়ে পড়ছে রাজনীতিবিদদের নামে, সেগুলো আসলে সামনে তৃণমূলে ভোটারদের মধ্যে একটা বড় প্রভাব ফেলতে যাচ্ছে কিনা? কিছুটা তো ফেলবেই, তবে আমি মনে করি যে এই ধরনের, যদি জামাতের কথা বলি, জামাত যেটা করে অতীতে এই ধরনের ব্যাপারগুলো তদন্ত করে এবং সত্য বলে তার তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। যেটা হয়েছে, জামাতের খুব ছোট দল ছিল, নিয়ন্ত্রিত ছিল, 1-to-1 চেকস অ্যান্ড ব্যালেন্স ছিল, সেটা একটু বড় দল হওয়ার কারণে আগের মতো রাখতে পারবে না। সমাজের যে ঢেউ সেটা জামাতেও পড়বে কম বেশি, যে কারণে একটা হার্ডলাইন পলিটিক্যাল পার্টি হিসাবে যে হাই আদর্শ ফিলোসফি জামাত দিচ্ছে, সেটা জামাত আলটিমেটলি ধরে রাখতে পারবে না।
তারা কিছুটা কম্প্রোমাইজ হবে, কাস্টমাইজ হবে, ফ্লেক্সিবল হবে আমার ধারণা। তো সেটার প্রভাব জামাতেও পড়বে, বাংলাদেশের রাজনীতিতেও পড়বে। এবং জামাত নিজেও যেমন মহিলা এমপি দিল, আগেও দিয়েছিল অবশ্য, হয়তোবা কোনো এক সময় মহিলা ডাইরেক্ট নমিনেশনও দিবে, হয়তোবা কোনো এক সময় তারা বলবে যে মহিলা তাদের সভানেত্রীও হতে পারবে বা আমিরও হতে পারবে, আমি জানি না, এটা তাদের বিষয়। অর্থাৎ তারা পরিবর্তন হতে বাধ্য হবে, এটা সোসাইটির চাপ। অ্যান্ড দিস ইজ দ্য বিউটি অফ পলিটিক্স। এমনকি ৭১-এ যারা বাংলাদেশ চায়নি তারাও এখন কিন্তু বলতে চায় যে আমি মুক্তিযুদ্ধ সমর্থন করেছি। এটা সোশ্যাল প্রেশার। পার্লামেন্টে একজন জামাতের লোক বলেছেন যে আমি ৭১ সালে মুক্তিযুদ্ধের খাবার দিয়েছিলাম, আমিও সেই অর্থে মুক্তিযোদ্ধা। তিনি কিন্তু এখন আর স্বাধীনতা বিরোধী পরিচয় নিয়ে গর্ব করতে পারছেন না, স্বাধীনতার পক্ষের শক্তি তাকে নিতে হচ্ছে, কারণ সোসাইটি তাকে এই প্রেশার দিচ্ছে। মানে এই প্রেশারের মধ্য দিয়ে আসলে রাজনীতিবিদরা পরিবর্তন হবেন, মানে সেটা হয়তো কথায় পরিবর্তন হবেন না, সত্যিকার অর্থেই পরিবর্তন হবেন। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, মানে এই যে ঘটনাগুলো ঘটছে বা বিশেষ করে রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য যে মিথ্যা তথ্যগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো তো বেশিরভাগই আসলে রাজনৈতিক আক্রমণের উদ্দেশ্যে। আপনাকে ঘিরেও আসলে যে তথ্যগুলো ছড়ানো হয়েছে অনেক ক্ষেত্রে সেগুলো বেশিরভাগই আসলে রাজনৈতিক আক্রমণের কারণেই করা হয়। মানে সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে দেশের বাইরে যে ঘটনাগুলো ঘটে সেখানে আমরা অনেককে দেখি পদত্যাগও করেছেন, বাংলাদেশে তো নজিরবিহীন আছে এই বিষয়গুলো। মানে এই পদ্ধতিটি বাংলাদেশে চালু হবে কি কখনো? দেখেন, দুইটা বিষয় আপনি প্যারালালি আলোচনা করছেন। একটা হচ্ছে গুজব, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ক্যাম্পেইন যেগুলো হচ্ছে, বট বাহিনী কন্টিনিউ আমাদেরকে সবাইকে হ্যারাস করছে, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যেই ঘটনাকে কেন্দ্র করে আপনি আলোচনা ট্রিগার করেছেন, ঘটনাটা হয়তো সত্য ঘটনাটাকে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার পরে তাকে আপনি কিভাবে জবাবদিহিতার আওতায় আনবেন, এখানে কি কি ঘটেছে। একটা হচ্ছে যে কাজটাকে সমাজের দৃষ্টিতে দৃষ্টিকটু কাজ বনাম ফৌজদারি অপরাধ, দুইটা ডিফারেন্ট জিনিস। যেটা দৃষ্টিকটু বলতে হবে, সুন্দর হয় নাই, তাদের কাছ থেকে প্রত্যাশিত না। আর যদি ফৌজদারি অপরাধ হয়ে থাকে, দুইভাবেই এটা ইনভেস্টিগেট হওয়া দরকার। জামাত বলেছে তারা দলীয়ভাবে এটা ইনভেস্টিগেট করছে, পার্লামেন্টের পক্ষ থেকে ইনভেস্টিগেশন হওয়া দরকার যেখানে আসলে কোনো ফৌজদারি অপরাধ হয়েছে কিনা। বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন, পারসিস্টেন্ট মিসইনফরমেশন ক্যাম্পেইন। এবং দুঃখজনকভাবে আপনি এমন একটা মেয়েকে রেফার করেছেন এখানে যে অজস্র মানুষের ব্যাপারে নেগেটিভ তথ্য বিভিন্ন সময় দিয়েছে, আমার বিরুদ্ধে একটা কোট করেছেন, যেটা আপনি এই মেয়েটাকে কোট করেছেন। এখন এই রকম এন্টিটিগুলোকে রাষ্ট্র কিভাবে ডিল করবে, এবং এটা একটা গ্লোবাল রিয়ালিটি, মানে ব্যাপারটা এরকম না যে শুধু বাংলাদেশে ঘটছে, ব্যাপারটা তা না, সব জায়গায় ঘটতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি ইদানিং ক্রস বর্ডার বট বাহিনী, আমরা নাম দেখে আইডেন্টিফাই করতে পারতেছি, লোকেশন আইডেন্টিফাই করতে পারতেছি, ওই পার থেকে আমরা যারা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছি কি ভাষায় আমাদেরকে গালাগালি করছে, এটাকে আপনি কিভাবে ডিল করবেন। বট আইডি আছে, ফেক আইডি আছে, এটাকে কালচারালি ডিল করা ছাড়া মোটা দাগে কিছু করবার নাই। এবং ফেসবুককে কিভাবে প্রেশার ক্রিয়েট করা যায়, আমরা কিন্তু ফেসবুকের সর্বোচ্চ ব্যবহারকারী দেশের একটা দুইটা, এটা কিন্তু জাকার্তার পরে সম্ভবত বাংলাদেশ, ঢাকা সেকেন্ড হাইয়েস্ট ফেসবুক ইউজার্স প্রপোর্শন টু দ্য পপুলেশন। তো সেখানে ফেসবুককে আপনি কিভাবে ফোর্স করতে পারেন এই অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করবার জন্য। এবং সুরক্ষা আইন কিন্তু অলরেডি আছে, সাইবার সুরক্ষা আইন আছে, যেখানে যেখানে ব্যত্যয় ঘটছে বলে মনে হচ্ছে যে একটা সার্টেন পর্যায় পর্যন্ত রাজনীতিবিদরা যেটা করে এগুলোকে মেনে নেয়, ইগনোর করে, কারণ এটা সংখ্যা এত বেশি। কিন্তু আবার এই অনেক জায়গায় দেখা গেছে যে এই প্রবণতাগুলো, অর্থাৎ রাজনীতিবিদদেরকে হেয় প্রতিপন্ন করার এই প্রবণতাগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ক্ষেত্রে সুপরিকল্পিত। ও সার্টেনলি একদম পরিকল্পিত। আমরা দেখি তো কমেন্টের যে ফ্লো আসে, যেখান থেকে আসতেছে, যে ভাষায় কথা বলছে এবং যে সময়টা রেঞ্জের ভিতরে কমেন্ট করছে, এটা পরিকল্পিত এবং একদম ফিক্স কমেন্ট আছে। যেমন আমি দেখেছি, ধরেন আমাকে 10-15টা কমন গালি দেয়, একদম কমন গালি আছে, এবং একই সময় দেয় দেখবেন যে একদম যখন ঝাঁপায়া পড়ছে পরিকল্পিতভাবে করছে। এখন প্রশ্ন হচ্ছে, পলিটিক্স করলে আপনি এইটা মেনে নিয়ে করতে হবে। পাবলিক ফিগার মানে হচ্ছে আপনি সবকিছু আপনার মতো করে পাবেন না, আপনি পাবলিক ফিগার হবেন, আবার চরম প্রাইভেসি আপনি এক্সপেক্ট করবেন, এটা প্র্যাকটিক্যালি আবার এই জায়গাটাতে এইটাও তো বলার সুযোগ আছে যে আপনি যে রাজনৈতিক দল করছেন, আপনার যে আদর্শের কথা আপনি বারবার জনগণের সামনে তুলে ধরছেন, আপনি নিজেই সেই আদর্শের বাইরে গিয়ে কোনো কিছু করছেন, সেখানেও তো আসলে কোনো না কোনো অবশ্যই এটাই তো আপনার গণতন্ত্রের বিউটি, যেটা মাই লার্ন ফ্রেন্ড স্বামী বলছিল যে এটাই গণতন্ত্রের বিউটি। আপনি সমাজকে যখন ওপেন করে দেবেন, ন্যাচারালি উদার করে দেবেন, সে আপনাকে তার অর্গানিক প্রসেসের মধ্য দিয়ে একটা জবাবদিহিতা তৈরি করবে। তিনি একটা জিনিস আমি যোগ করি, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি বলছিলেন যে ফ্রিডম থাকতে হবে এক্সপ্রেশনের, আবার এইটার এন্টিটি, এটা ভেটিং করবেন কোথায়, ফ্রিডমটা, এটা গুরুত্বপূর্ণ। হুইসেল ব্লোয়িং অ্যাক্ট কিন্তু সারা দুনিয়াতে আছে। আপনি আমার প্রাইভেসি কোথায় ব্রিচ করতে পারবেন, যদি সেই প্রাইভেসি রিলেটস টু ন্যাশনাল সিকিউরিটি, পাবলিক ইন্টারেস্ট, সেখানে আপনি আমার প্রাইভেসি ব্রিচ করতে পারবেন। কিন্তু এই সব জায়গায় যেখানে ক্যামেরা লাগায়া এমপির এই বউ আছে কিনা, কত বছর বয়সে বিয়ে করছে, কতদিন আগে করছে, বিবাহিত লিখছে বায়োডাটায়, অবিবাহিত লিখছে,
এইটা তো কনফিডেন্সিয়ালিটি জি। ব্রিচ ডক্টর করার মতো আজিজুর কোনো রহমান আইটেম মানে না। এই জায়গাগুলোতে তো আসলে আমাদেরকে একটা টান দিতেই হবে, মানে জবাবদিহিতার জায়গাগুলো আমাদেরকে স্পষ্ট করতে হবে। সেই জায়গাটিতে এই মুহূর্তে আসলে সরকারের ভূমিকা আপনি কতখানি দেখতে পাচ্ছেন? দেখুন, আসলে আপনি যখন জবাবদিহিতা যখন আপনি রাজনীতিকদের কাছে চাবেন, অন্য অন্য ক্ষেত্রে জবাবদিহিতা চাইবেন বা প্রশ্ন করবেন, একটা রাষ্ট্রে আমি বারবার একটি কথা বলি যে একটা রাষ্ট্রের নাগরিকেরা প্রশ্ন তোলার ক্ষমতা দিতে হবে, দে শুড বি এম্পাওয়ার্ড টু রেজ দ্য কোশ্চেন। তো যেই রাষ্ট্রে নাগরিকরা প্রশ্ন তুলতে পারেন না, সেটা তো একটা সভ্য রাষ্ট্র না, গণতান্ত্রিক রাষ্ট্রও না। তো আপনি নাগরিককে আপনি প্রশ্ন তোলার সুযোগ দেবেন। সোশ্যাল মিডিয়ার এম্পাওয়ারমেন্ট আমরা অনুভব করছি, কিন্তু এটা তার মানে এই না সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যদি কেউ আনসোশ্যাল অ্যাক্টিভিটিতে নেমে পড়ে, সেটাকে তো কন্টেইন করার দায়িত্ব শুধুই নাগরিক সমাজে না, এখানে সরকার উপর বর্তে। আপনি যেটা বলছেন সরকার কি করবে, এই যে আপনার সাইবার লজ আমাদের দেশে আছে, কিন্তু আমরা কি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছি না। ফেসবুককে কি অ্যাকাউন্টেবল করতে হবে না? নিশ্চয়ই ফেসবুককে আপনি অ্যাকাউন্টেবল করতে চাইবেন। তারও আগে আসলে রাজনীতিবিদদেরকে কি আমাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা সবাই কঠিন হচ্ছে? নিশ্চয়ই, কারণ আমি শুরুতে বলেছি যে রাজনীতিকরা সমস্ত চালিকা শক্তির মূল জায়গায় বসেন, অর্থাৎ আপনার সিভিল প্রশাসন কিভাবে চলবে, সিভিল মিলিটারি রিলেশনটা কি হবে, জিও পলিটিক্সটা আপনি কোন জায়গায় ডিটারমাইন করবেন, আপনি জিও পলিটিক্সকে ছাড়িয়ে আপনি মেটা জিও পলিটিক্সের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গিটা কি হবে, গ্লোবালি আপনার পজিশনটা আপনি কিভাবে অ্যাডজাস্ট অ্যান্ড রিঅ্যাডজাস্ট করবেন, সমাজকে আপনি কিভাবে রেসপন্স করবেন, এতগুলো ইস্যু যেখানে আপনার আছে, সেই ক্ষেত্রে কি রাজনীতিকরা নিজেদের জবাবদিহিতা যদি না করেন বা সেই জায়গাটা যদি পরিবর্তনটা না কি আপনারা থাকে, দেখতে পাচ্ছেন? আমি নিশ্চয়ই বিশ্বাস করি একটা জন আকাঙ্ক্ষা বলে একটা শব্দ আমরা বলি, জুলাইতে যে একটা বড় মাপের গণ অভ্যুত্থান হয়ে গেল, গত কয়েকশো বছর এই ধরনের ইতিহাস তো আমাদের খুব কাছের কোনো দেশ বা অনেক দূরবর্তী দেশে এই ধরনের পরিস্থিতি, এই ধরনের ঘটনা বা এই ধরনের সৃষ্টির ইতিহাসের দাবি তারা করতে পারেন না, কিন্তু বাংলাদেশের বীর জনগণ সেটা করেছে। এবং এখানে একটা তো আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষা রাষ্ট্র গণতান্ত্রিক হবে, রাজনীতিকে শুদ্ধ থাকবেন, সেই প্রত্যাশা রাখতে সংসদ চাই। জবাবদিহি করবে, আপনার এখানে আপনি স্বচ্ছতা প্রতিষ্ঠা করবেন, এই বিষয়গুলো বাদ সেই দিয়ে স্বচ্ছতাটুকু ফিরে আসুক, জবাবদিহিতাটুকু নিশ্চিত হোক। 24-এর অভ্যুত্থানের পর আমাদের দৃঢ় ধারণা ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তোবা এবার গণতন্ত্র হাতছাড়া হবে না, কিন্তু আমরা এখন যা দেখছি তাতে আমরা খুব হতাশ, সারা দেশের মানুষ হতাশ। আমরা হতাশ হতে চাই না, আমরা চাই যে একটা পরিবর্তন হোক, শান্তির বার্তা বয়ে আসুক। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে কাগজে হেডলাইন হলো সংঘাত না শান্তি। এখন কোন পথে যাব আমরা? সংঘাত কি অনিবার্য? আচ্ছা কি ভাই, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে, জি, please. আপনার দর্শক শ্রোতা এবং আমার সহ আলোচক ব্যারিস্টার ফুয়াদ। ফুয়াদ। ইনফ্যাক্ট ফুয়াদ আমার অরিজিনাল ছোট ভাইয়ের নামও, ও ইটালি থাকে। যাই হোক, যেই বিষয়গুলো যে গণতন্ত্র, আমরা কি গণতন্ত্রে ফেরত যাচ্ছি, না গণতন্ত্র ছিল সেটা হারাইছি, নাকি গণতন্ত্র আদৌ নাই, অনেকগুলা কোশ্চেন। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা রাষ্ট্রে গণতন্ত্র থাকার পূর্ব শর্তই হলেই দেশটা রাষ্ট্র কিনা। আপনি তো দেশটাকে আগে রাষ্ট্র করতে হবে। আপনি অতীত বর্তমান যাই ধরুন, আমি যদি সিম্পল, আমি কোনো সরকারকে দোষারোপ করছি না, আমার দেশে যে ঘটনাগুলো ঘটে গেছে তার আলোকে। আমার দেশে 10টা কষ্টের ঘটনা ঘটছে, আমার দেশে সিরিজ বোমা হামলা হয়েছে, আমার দেশে কানসাটে বিদ্যুতের দাবিতে নিরীহ 24টা মানুষ হত্যা হয়েছে, আমার দেশে সার্বভৌমত্বের প্রতীক 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে, আমার দেশে আয়নাঘর হয়েছে, আমার দেশে শাপলা চত্বরে শত শত লোক মারা গেছে, আমার দেশে ক্রস ফায়ারে লোক মারা যায়। এই যে ঘটনাগুলো, এটা একটা সার্বভৌম দেশে থাকে কিনা? দেশটা যদি রাষ্ট্র হয় তাহলে কি এগুলো থাকে? একটা রাষ্ট্রে আমার হয়তো অনেকেই ভালো বলতে পারবে রাষ্ট্রের ডেফিনেশনটা কি তাইলে? সেটাই আমি বলছি। আপনাকে যদি সহজ সরল সমীকরণ করেন, মানুষের জান এবং মালের নিরাপত্তা লাগবে, এখানে একটা না, দুইটা বিষয়, জান এবং মাল। আর তৃতীয়টা হইল স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার স্বাধীনতা। অ্যাটলিস্ট এই 3টা জিনিস আমার লাগবে। প্রত্যেক অপরাধীর বিচার হতে পারে, নট ইন দ্য ফর্ম অফ ক্রস ফায়ার, নট ইন দ্য ফর্ম অফ আয়নাঘর, নট ইন দ্য ফর্ম অফ অপারেশন ডাল ভাত। 57টা অফিসার মারা আমি সহ্য করতে পারছি না। অ্যাটলিস্ট
এটা একটা স্বাধীন দেশের আমরা। সুতরাং এই যে আপনি অনেক এখানে কিন্তু আমি একটা লম্বা সময় টেনে আনছি সবগুলো বলে, তাহলে গণতন্ত্র ছিল। 24টা অবশ্য আপনি মেনশন করেননি কি 24-এর আসতেছি, ওখানে আসতেছি। তারপরে যদি বলি আমরা মব জাস্টিসের খেলা, মব জাস্টিস না, মব মুভমেন্ট বলতে পারেন। জাস্টিস শব্দটা তো পজিটিভ, এখন মব মুভমেন্ট, মব ভায়োলেন্স বলতে মব ভায়োলেন্স বলেন। আপনি কোনো মব ভায়োলেন্স এটা আমি টলারেট করি না। আপনি মনে করেন শেখ হাসিনাকে তাড়ানো হয়েছে, আবার বঙ্গবন্ধুর বাড়িও ভাঙা হয়েছে। আচ্ছা, শেখ হাসিনাকে তাড়ানো আর বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা দুইটা কিন্তু দুই পার্ট, ওইটা পরের ঘটনা। ব্যক্তিগতভাবে যদি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটা আমি সমর্থন করি না, বাট যে অধ্যায়তে শেখ হাসিনা চলে গেছে সেটা কি, দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য কান্ট্রি অফ দ্য পিপল। কারণ কি, আপনি মেজর সিনহার বুকে যখন গুলি মারে ওসি প্রদীপ, এটাকে আপনি কি বলবেন? এটা কি কোনো কোর্টে ডাইরেকশন? এটা কি কোনো বিচার নাকি মব? অফকোর্স মব। আপনি যদি সেনা অফিসার হত্যা ধরেন সেটাও মব। আপনি যদি ব্যাংক তসরুপ ধরেন সেটা অর্থনৈতিক মব। আপনি যদি মনে করেন বিগত 3টা নির্বাচনে ফলাফল ঘোষণা করছে সেটা সাংবিধানিক মব। আপনি মবের সংজ্ঞা আমি দিচ্ছি, কিন্তু মানুষ কথায় কথায় এমনভাবে বলে মনে হয় যে ওই হত্যাগুলা জায়েজ, ওটা রাষ্ট্র করছে, ওটা জায়েজ। জায়েজ থাকলে বলো যে এই কারণে জায়েজ ছিল, সেটাও তো বলতে পারছে না। এইবার আসেন 24-এর যেটা, আপনি যদি মবের সংজ্ঞা ধরেন তাহলে সেটাকে আপনি মব বলতে পারেন, কারণ কোনো আইন তো মানেনি, আইন তো মানে নাই। তাহলে আপনি ওই মবটা যদি না হইতো তাহলে প্রিভিয়াস যে মবগুলোর কথা বললাম সেটা 2029 সাল পর্যন্ত চলমান থাকতো। কেননা গত 16 বছরে কিন্তু জঙ্গি দমন করা হয়েছে, তার মানে এখনো থাকলে জঙ্গি দমন চলতো। গত 16 বছর যাবত ইয়াবা নিয়ন্ত্রণ করা হইতেছিল, ওটা এখনো 29 পর্যন্ত করতো। সেই অর্থে এখন ওইগুলা বন্ধ করার জন্য যে মবটা হয়েছে সেটাকে আপনি টু সাম এক্সটেন্ট আমার বিবেচনায় মব জাস্টিস। কেন? দ্যাট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল। সে কারণে আমি বলছি, আমি এটার বৈধতা দিচ্ছি না, বাট এটা প্রয়োজন ছিল। এবং এই ধরনের যে ঘটনা, এটা যখন মানুষ একসেপ্ট করে, এবং সবাই কিন্তু বলতেছে, এখন এমন কোনো দল নাই যে বলে না যে, সবাই কিন্তু বলে আমরা এই আন্দোলনে ছিলাম, এমন কোনো দল নাই। তাহলে ওটাকে যদি আমি মব বলি তাহলে ওই আন্দোলন সবাই ছিল। বাট এখানে আমার একটা ভিন্ন জাজমেন্ট আছে, সেটা বলি। আমরা জুলাই আন্দোলনের কৃতিত্বটা কিন্তু সবাই নিতে চাই, আমি কারো বিরোধ করছি না। আমি জানি না 13 তারিখ একটা আন্দোলন হওয়ার কথা শুনতেছি যে শেখ হাসিনা ইয়ে করবে। শেখ হাসিনার ক্ষমতায় নাই, ক্ষমতায় যখন ছিল তখন তারা তাড়ানোর জন্য কিন্তু সবাই চেষ্টা করছে বলে আজকে ক্লেম করে, তখন তো সে ক্ষমতায় ছিল। তা আমি দেখতে চাই, এখন তো সে ক্ষমতায় নাই। দেখি যারা দীর্ঘদিন যাবৎ লড়াই করে সরাইতে পারে নাই, এখন যিনি ক্ষমতায় নাই তাকে তারা প্রতিরোধ করতে পারে কিনা আমি দেখতে চাই। আরেকটা জিনিস, আরেকটা জাজমেন্ট আমি দিচ্ছি, আমরা সবাই যে বলি আমরা জুলাই চেতনা ধারণ করি বা আন্দোলন করছি, এটা কে বলতে পারে? অ্যাকচুয়ালি যেটা বলতে পারবে কি জানেন? ঘটনার ভিকটিম যিনি, ঘটনার ভিকটিম কিন্তু বেঁচে আছেন, অর্থাৎ তাড়ানো হয়েছে শেখ হাসিনাকে। অর্থাৎ শেখ হাসিনা একমাত্র উনি বলতে পারবেন পারফেক্টলি যে এই জুলাই চেতনা বা জুলাই নামে আমাকে যে অপসারণ করা হলো সেখানে নেতৃত্বে কারা ছিল, রোলটা কাদের সবচেয়ে বেশি ছিল। তিনি অবশ্য আজকেই বলেছেন, মানে কে আর কি ভারতীয় মিডিয়াতে বলছেন যে ক্লিনটন পরিবারের মদতেই ঢাকায় অভ্যুত্থান হয়েছে। ওকে ফাইন, ক্লিনটন পরিবারের মদদে, পরিবার না, কিন্তু পরিবারের লোকগুলো কিন্তু এখানে ফিজিক্যালি কাজ করেনি। যাই হোক, তাহলে সেই ক্লিনটন পরিবারের মদলে এখানে ফিজিক্যালি কাজগুলো কারা করছে, আপনার কাছে আসবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেক বড় ক্যানভাসে আলোচনা, তো কি মনে হয় আপনার? দেখেন, গণতন্ত্রের লড়াইটা যদি আমরা হিস্টোরিক্যালি দেখি, যে মনার্কি থেকে, হিস্টোরিক্যালি তো রাজতন্ত্র ছিল সারা দুনিয়াতে, মোটা দাগে বড় ধরল বিশাল বিশাল রাজ পরিবার সাম্রাজ্য ছিল, সেখান থেকে কোন কোন জায়গাতে গিয়ে গণতন্ত্র অথবা জনগণের শাসন ট্রিগার করলো। একটা দুইটা এক্সাম্পল দেই। ধরেন 1773 বস্টন টি পার্টি মুভমেন্ট ছিল, হিউজ। আপনার ব্রিটিশরা তখন আমেরিকা দখল করে আছে, তারা চিনির উপরে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এবং চিনির উপরে কারা কারা ব্যবসা করতে পারবে সেটা। তো সেই জায়গাতে এসে আপনার যারা চিনির লোকাল ব্যবসায়ী ছিলেন, আমেরিকান যারা, ব্রিটিশ না, বড় বড় ব্যবসায়ীরা ছিলেন সব ব্রিটিশ, তারা তখন এটা প্রতিবাদ করলেন। এবং তারা এইটা প্রতিবাদ করতে করতে এমন জায়গাতে গেছে, বস্টন টি পার্টি মুভমেন্টটা, যে জেফারসন পরবর্তীতে যিনি পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার স্বাধীন দেশে, তিনি ব্রিটিশ রাজার কাছে পার্লামেন্টে এসে, রাজদরবারে এসে এটার সাবমিশনও দিয়েছেন
যে কেন ব্রিটিশ রাজের আসলে চিনির উপরে ট্যাক্স বাড়ানো এবং এটার বিক্রির উপরে যে রেস্ট্রিকশন দিয়েছে সেটা করার অধিকার নাই। তো কিসের ভিত্তিতে অধিকার নাই বলতেছে যে যেই ব্রিটিশ পার্লামেন্টে এই চিনির উপরে মূল্য বাড়ানো হয়েছে সেই ব্রিটিশ পার্লামেন্টে আমার কলোনির আইই আমেরিকানদের কোনো রিপ্রেজেন্টেশন নাই। ওখান থেকে ওই কয়েনটা আসে আর কি, টার্মটা তৈরি হয় যে নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, মানে যেখানে জনগণের প্রতিনিধিত্ব নাই এমন কোনো অথরিটির ট্যাক্স বাড়ানো কমানো এটার উপরে কোনো কিছু করবার রাইট নাই। আমরাও ধরেন আওয়ামী লীগের সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় কথাটা বারবার বলেছি যে আওয়ামী লীগের ট্যাক্সেশন বাজেটের কোনো অধিকার নাই, কারণ এদেশের মানুষের কোনো রিপ্রেজেন্টেশন সংসদে নাই। তাহলে জায়গাটা কোথায় ট্রিগার করলো? ট্রিগার করলো হচ্ছে রিপ্রেজেন্টেশনের কোশ্চেন, প্রতিনিধিত্বের প্রশ্ন। ঠিক একইভাবে দেখেন আপনার ফ্রেঞ্চ রেভলিউশন কিসের ভিত্তিতে ট্রিগার করলো? একই রকম মোটা দাগে ট্যাক্স, পার্টিকুলারলি ট্যাক্স বাড়ানো হয়েছে ওয়েটের উপরে, গমের উপরে। এবং যেহেতু তখন ইন্ডাস্ট্রি ডেভেলপ করে নাই, মানুষ তো গম চাষ করি ওটার উপর ভিত্তি করে খায় আর কি। তো তখন হচ্ছে যেটা হচ্ছে ব্রেডের দাম বেড়ে গেছে, গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেগুলো ট্রিগার করেছে। তাহলে এই যে প্রত্যেকটা জায়গায় গণতন্ত্রের জায়গাটা ট্রিগার করছে যে যে কোনো অথরিটি যারা গভর্ন করছে তাদের এই গভর্নেন্স প্রসেসের মধ্যে যাদেরকে সে গভর্ন করছে তাদের মতামত আছে কিনা, সম্মতি আছে কিনা। এই সম্মতি এবং মতামতের প্রশ্নই হচ্ছে যে একটা ভূখণ্ডে গণতন্ত্র আছে কি নাই সেই প্রশ্নটা নিরূপণ করা হয়। আমরা যারা এই হিন্দুস্তানে পুরো বা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, কিসের ভিত্তিতে আন্দোলন করলাম? ব্রিটিশরা তো এখানে অনেক ভালো ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করেছে, ট্রেনের লাইন বসাইছে, আধুনিক প্রযুক্তি মডার্ন ইনভেনশনের সাথে আমরা পরিচিত হয়েছি তাদের মাধ্যমে। তাদের তো বাই ডিফল্ট অনেক অবদান আছে। আজকের যে আমার রাষ্ট্র কাঠামো, তার ইনস্টিটিউশন সবকিছু তো ব্রিটিশ কলোনি থেকে আমরা পেয়েছি। তাহলে তারপর তাকে খেদাইলাম কেন? কোন প্রশ্নে তাকে খেদাইছি? কারণ খেদাইছি হচ্ছে যে আমার এই মাটি গভর্ন করবার অধিকার বিদেশিদের থাকতে পারে কিনা, যিনি এই মানুষ এই দেশের মানুষ না। দ্বিতীয়ত হচ্ছে এই দেশের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট, সিদ্ধান্ত নিচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আপনার সাদা ইউরোপিয়ানরা ৭,০০০ মাইল দূরে বসে ব্রিটিশ রাজপরিবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমার এখানে কি হবে, কেন হবে, কোথায় হবে, কোথায় হবে না। তাহলে সেই প্রশ্নের আলোচনাটাতেই হচ্ছে রিপ্রেজেন্টেশনের প্রশ্ন জড়িত, প্রতিনিধিত্বের প্রশ্ন জড়িত, যে আমার এই ভূখণ্ডের সুবিধা অসুবিধা স্বার্থ ভালো মন্দের আলোচনাটা জনগণের সাথে আলোচনা সম্মতি পরামর্শের ভিত্তিতে তৈরি হতে হবে। এই প্রসেসটাকে আমরা ইলেকশন বলছি। আমি মতামত নিব কিভাবে, কে মতামত দেবে, এটা সেই জায়গাটাতে। তো সেই প্রশ্নটা আমরা এখনো রিজলভ করতে পারি নাই, কারণ হচ্ছে কলোনির যে মানসিকতা, কলোনির শাসন যেটা করে সেটা হচ্ছে সে তার ইমেজে আপনাকে বানায়। মূর্তি যে বানায় দেখবেন পূজার সময় যিনি যারা এই মূর্তিগুলো তৈরি করে, সে কিন্তু একটা ইমেজ কল্পনা করে ওই কাদা মাটিটাকে সে তার মতো করে লেপে ওইখানে চোখ বসায়, নাক বসায়, কান বসায়। এটা একান্তই তার ইমেজ। প্রত্যেকটা কলোনি যেটা করে তার প্রজা জনগোষ্ঠীকে তার নিজস্ব ইমেজ দিয়ে সে তৈরি করে। এই জন্য দেখবেন যে একই সময়ে ব্রিটেনে একটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, একই শিক্ষামন্ত্রী পার্লামেন্টে বলছে যে ইন্ডিয়ানদের জন্য ডিফারেন্ট শিক্ষা ব্যবস্থা। কেন? কারণ বলতেছে এমন একটা এডুকেশন সিস্টেম আমাকে চালু করতে হবে যে ওরা ওইটা পড়বে, রক্তে মাংসে ওরা ভারতীয় হবে, কিন্তু চিন্তায়, বুদ্ধিতে, বিবেকে, ভাবনায় ও ব্রিটিশ হবে। এই জন্য দেখবেন যে আমরা পদ্মা নদী নিয়ে গর্ব করি না, কিন্তু লন্ডনের থেমসের পাড়ে বসে আপনি কফি খাইছি, এটা দেখবেন আমরা আপনারা গুলশান ক্লাবে, ঢাকা ক্লাবে খুবই প্রাউড মোমেন্ট আকারে বলি। টেমসের পাড়ে, ক্যানারি ওয়ার্ফে, ওইখানে বসে বসে আপনি তো ওখানে অনেকবার গেছেন, লাইন ধরে নদীর পাড়ে শত শত কফি শপ আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার পদ্মার পাড়ে ইলিশ খাওয়াটাকে আমরা ওই প্রাইড আকারে দেখি না। কিন্তু ওই থেমস তো একটা খাল, একটা পচা খাল, ওইটার মাটি নষ্ট, পানি নষ্ট। সংকটটা কোথায়? সংকটটা চিন্তায়। এই পুরো সংকটটা হচ্ছে মানুষ, এই জায়গায় এই সফটওয়্যারের প্রবলেম। এই সফটওয়্যারের প্রবলেম হওয়ার কারণে যেটা হচ্ছে দেখবেন যে জনগণও এই দেশে ক্ষমতাকে বস আকারে দেখে, প্রতিনিধি আকারে দেখে না। সে তার মেম্বার, তার চেয়ারম্যান, তার এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী প্রত্যেককে দেখবেন সে ক্ষমতা আকারে দেখে, সে আমার বস। আপনি যে কোনো যদি সরকারি অফিসেগুলোতে যাবেন, আপনারা দেখবেন যে যেই অ্যাটিটিউডে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা বসে থাকেন, এই অ্যাটিটিউডটার ভিতরে সার্ভিস নাই, এই অ্যাটিটিউডটার ভিতরে ভাব আছে, প্রচুর ভাব আছে। এই ভাব কেজিতে, তোলায় তোলায় ভাব আছে। এবং এই জন্য দেখবেন তাদেরকে যদি আপনি জবাবদিহিতার মধ্যে আনেন, তাহলে দেখবেন তিনি জবাবদিহিতা করতে রাজি না। শুধু কাপড় চোপড় দেখেন, রাজাকে হয়তো নিয়মিত কোর্টে যান,
এই যে আমাদেরকে একটা দারোয়ানের স্যুট পরায় রাখে, ধরেন দারোয়ানের স্যুট বলছে আপনারা, আমরা যারা ইউরোপে লম্বা সময় ছিলাম, এটা দারোয়ানরা পরে এই রঙের একটা স্যুট, কোনো মানুষটা প্রফেশনালরা এই রঙের স্যুট পরে না। তাহলে এই যে উকিলদেরকে একটা দারোয়ানের রঙের স্যুট পরায় রাখছে 40-42 ডিগ্রি তাপমাত্রায়, শার্ট প্যান্ট তার উপরে স্যুট, কলার ব্যান্ড পরতে হয়, এখান থেকে আবার একটা ফাঁসির রশি আটকায় রাখা লাগে কোনোভাবে যেন বাতাস ভিতরে না ঢুকতে পারে। এটা এই ওয়েদারের সাথে কিভাবে যায়? কিন্তু সেটা দেখবেন আমার উকিলরা, আমার জজরা খুবই প্রাউডলি এটা পরে। অধিকাংশ কোর্টের ভিতরে এসি চলে না ভালো মতো, অধিকাংশ বিল্ডিং এর ভিতরে আপনি যদি জেলাগুলোতে যান লিফট নাই, আপনার ফ্যান কাজ করতেছে না। একটা কোর্টের রুমের ভিতরে 4টা ফ্যান আছে, 3টা নষ্ট, একটা ঘোরে, ঘোরে মানে হইলো বিদ্যুতের আলোতে ঘোরে না, বাতাসের ধাক্কায় ঘোরে 2-4টা ফ্যান আছে। তাহলে কেন সে কাপড়টা পরে? আপনি আমাদের বড় বড় এই সকল মানে ভদ্রলোক যারা আছেন, এই ব্যবসায়ীরা কেন স্যুট পরেন? আমার কাপড়ের সাথে তো এটা যায় না। মানসিকতার সমস্যা, সংকট। সে আমার লুঙ্গি পরা মানুষটাকে দেখলে দেখবেন হেউ করে। সে যে এই লুঙ্গিটা যে আমার মাটির কাপড়, এটা যে তাঁতির কাপড়, এটা যে আমার সাধারণ মানুষের জীবনযাপনের কাপড়, এটা ফুটে ওঠে না। তাহলে গণতন্ত্রের সংকটের জায়গা হচ্ছে এই যে কলোনির মধ্য দিয়ে আমরা যে 150টা বছর কাটালাম, এই কাটানোর মধ্য দিয়ে আমার নিজস্বতাটা নষ্ট হয়ে গেছে, আমার আমিত্বটা ব্রিটিশরা পশ্চিমারা ধ্বংস করে দিয়ে গেছে। এই জায়গায় কি আমরা এখন দাঁড়িয়ে আছি? এখনো একই ফ্রেমে দাঁড়ায় আছি। আমরা এত আন্দোলন, এত না, ওই যে লড়াইটা হচ্ছে রেনেসার লড়াই, মানে শুধু গণতন্ত্রের লড়াইয়ের মধ্য দিয়ে যা হয়েছে গত বছরগুলোতে, সেইটা শুধুমাত্র হচ্ছে নির্বাচনের একটা লড়াই হয়েছে। এখানে আসলে পলিটিক্যাল পার্টিগুলো কোনোদিন গণতন্ত্রের লড়াই করে নাই। করলে তো একজন প্রার্থী নমিনেশন পাওয়ার পরে আরেকজনকে আবার গুলি মারে কেন? এটা তো গণতন্ত্রের লড়াই না। তো তারপর হচ্ছে আমরা 3জন ভাই বোনের মতো বৈশা বিভিন্ন জায়গায় জায়গায় আসন বরাদ্দ করি কেন? গণতন্ত্র মানে তো রেপ্রেজেন্টেশন, দলের ভিতরে, দলের বাইরে, দেশের মধ্যে, সব জায়গায়। থেকে এখন পর্যন্ত আমরা তো একই একটা নির্বাচনের জন্য লড়াই করছি। আপনি তো গণতন্ত্রের লড়াই করেন নাই। তো তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন গণতন্ত্রের সংকট, গণতন্ত্রটা আমরা তো আলোচনাই করি নাই। আমাদের পলিটিক্যাল ক্লাসের ভিতরে তো গণতন্ত্র কখনো ইস্যুই ছিল না। ইস্যু ছিল শুধু ক্ষমতার বদলের প্রশ্ন। নির্বাচন আর গণতন্ত্র এক জিনিস না। পশ্চিমারা যখন ডেমোক্রেসি বলে, এর ভিতরে তার একটা হোল সেট অফ ভ্যালুজ আছে, এবং একটা বড় মোটা দাগের ক্যানভাসে সে ডেমোক্রেসিকে বোঝে, নিজে ধারণ করে, প্র্যাকটিস করে, সমাজের ভিতরে কালচার আকারে সেটাকে চর্চা করে। আমাদের ক্লাসগুলোতে তো আমরা কোনোদিন গণতন্ত্র বুঝাই না। বুঝাইলে তো আন্দোলন করা লাগে কেন, মারামারি করা লাগে কেন? অতএব এইটার একটা হোলসেট রেনেসা দরকার, বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য একটা গণতন্ত্রের রেনেসা দরকার। এই রেনেসাটা হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। এর থেকে আপনি কি পেলেন? অফকোর্স আমি তো টু সাম এক্সটেন্ট তাকে অ্যাডমিট করি, কারণ আমি তো একটু আগে বললাম, দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে, দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। আর রাষ্ট্র মানেই কিন্তু আমার সার্বভৌমত্ব, রাষ্ট্র মানে কিন্তু আমি ভাবতে পারবো ইনসাইড, আমি ইনার ভিতরের কথা বলছি, আমরা ভাবতে পারবো। আজকে আমি যদি তাকাই, আপনার একটা লড়াই চলতেছে, কিন্তু লড়াইটা দেখবেন দীর্ঘদিন পর একটা ব্যতিক্রমী লড়াই আসছে। লড়াইটা কি? হাসিনা ভার্সেস ইউনূস। লড়াইটা এইভাবে। এবং আপনি বলছেন ক্লিনটন ফ্যামিলির থেকে এসে, মানে আমি বলি নাই, মানে কথিত আছে, তার মানে আমি ইউনূস সেই ব্লক, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তাহলে শেখ হাসিনা কোন ব্লক? তাহলে একটা লড়াই চলছে। এবং এই যে ঘুরে ফিরে আপনি দেখেন, যে কথাটা আমি বারবার বলি, গত 7 মাস ধরে কিন্তু আমরা একসাথে বসছি, এবং কেউ কেউ বলেন এই টকশোতে এসে যে আমরা তো একে অপরের মুখই দেখতাম না, কিন্তু এখন তো অনেকগুলো দল সেখানে বসতেছি। কেন বসতেছে এতগুলো লোক? এর ভিতরে যারা পলিটিক্যাল পার্টি আছে তারাও পলিটিক্যাল পার্টি, ছোট হোক বড় হোক। এই যে সবাই যেতে পারতেছে, বসতে পারতেছে, তার ভিতরে কিছু লোক আছে যারা মনে করেন যে অন্য একটা দলের থেকে আমি একটু রাজনৈতিক অনুকম্পাই বলতে পারেন, যে আমার জন্য দুটো সিট ছেড়ে দেয়, আমার জন্য একটা সিট ছেড়ে দেয়, কারণ আলটিমেটলি ক্ষমতা কেন্দ্রিক। তা নাহলে আপনি গত 7 মাস যাবৎ আপনি ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? এই যে দেশটা একটা ভঙ্গুর দেশ, এবং এই যে এবার যে দেশটা হইলো, যে 24 সালের পরে বাংলাদেশে অনেক অভ্যুত্থান হয়েছে। এরশাদ সাহেবের সময় একটা অভ্যুত্থান হয়েছে, তারপরে 96 যদি আন্দোলন ধরেন, যে আপনার কি বলে এটাতে তত্ত্বাবধায়ক সরকার আনলো, সেটা একটা আন্দোলন। 111 একটা আন্দোলন, ইউনূস সাহেব একটা আন্দোলন, মানে ইউনূস সাহেব বলতে 24 পর্যন্ত একটা আন্দোলন। এই যে আন্দোলনগুলো ধারাবাহিকভাবে হইল, এইরকম আন্দোলন হয়েছিল কিনা আদৌ? যে বায়তুল মাকামে খতিব চলে গেছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছিল, তারপরে আপনার পুলিশ পালাই গেছে, আর সব বাদ দিলাম, একটা সর্বশেষ আজকে থেকে 7-8 দিন আগে একজন ডিআইজি পালাই গেছে, মাসখানেক আগে একজন মেজর জেনারেল চলে গেছে দেশ ছেড়ে। আপনি বলেন এটা কি প্রকাশ করে? সিম্পলি প্রকাশ করে যে প্রশাসন যন্ত্রটা এখনো ওকে হয়নি। তো এখন যে আমরা সবাই আশা করি, আচ্ছা গণতন্ত্র তো এতদিন হলো না, এখন তো একজন ইউনূস সাহেব আসছেন, বিশাল 5 তারিখে আমরা সবাই ছিলাম শয়তান, 6 তারিখে কি 18 কোটি লোক ফেরেশতা হয়ে গেছে?
আপনি কি বলতে চান? তা আপনাকে তো একটা টাইম দিতে হবে, একটা সময় দিতে হবে। আমার এই ঘটনাই তো ঘটনাই, যেই ঘটনার পর এসে এই শক্তিটা দাঁড়াইলো ক্ষমতায়, তার আগে এরকম এই যে অভ্যুত্থান বললাম এরশাদ সাহেব, হ্যাঁ। 1/11, তার আগে কি এরকম ঘটনা ঘটছিল? প্রত্যেকটা জায়গায় সমস্ত প্রশাসন, সমস্ত সেট ঠিক ছিল। এসে একটা সময় পার করে নির্বাচন দিয়ে গেছে। তাও কিন্তু 1/11 প্রায় 2 বছর পার করছে। 1/11 সেখানে তো প্রশাসনে কেউ পালায় যায় নাই, এই ধরনের সিচুয়েশন হয় নাই, 1400 লোক মারা যায় নাই, 20,000 লোক আহত হয় নাই। 1 2 আমরা কিন্তু সবাই বলি যে, এটা আমি আগেও বলছি, আমরা সবাই কিন্তু বলি, একটু আগে বলছি যে আমরা আন্দোলন করছি সবাই মিলে এই ইয়ের বিষয়ে, মানে 16 বছর বা 12 বছর যাবত শেখ হাসিনার বিরুদ্ধে সবাই আন্দোলন করছি। তাহলে আপনি 12 বছর যার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সে ক্ষমতায় থাকলো 15 বছর। আর যাকে আপনারা ফ্রম ডে 1 কোঅপারেট করতেছেন, মেএসটিসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি রাখছেন, সে কিন্তু 15 মাসে তালমাটাল। তাহলে আপনি সহযোগিতা যাকে করতেছেন তার অবস্থা এরকম হয়, আর যাকে তাড়ানোর জন্য চেষ্টা করলেন 8-10 বছর, সে 15 বছর ক্ষমতায় থাকলো। এটা দিয়ে আপনি সিম্পলি বুঝতে পারেন যে আসলে কি কোঅপারেশন করা হচ্ছে। আমার কাছে মনে হয় না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না তাইলে যে এটা- এই সরকারকে কেউ কোঅপারেশন করতেছে। কেউ করতেছে না, করতেছে না? না। তা না করলে কি হবে? এই তো, না করলে কি হবে? না করলে দেখুন, আপনি যে 7 মাস ধরে বসে আছেন, 7 মাস ধরে ইউনূস সাহেব থার্ড পারসন রেফারি, আপনি 7 মাস ধরে ঐক্যমত্যে আসতে পারলেন না কেন? আপনারা তো সবাই বিজ্ঞজন, সবাই রাজনৈতিক অভিজ্ঞতা আছে, ক্ষমতা আছে, আপনারা পারলেন না কেন? পারলেন না কেন সে আগে বলেন। এখন আলাপটা কি হচ্ছে জানেন? এখনো 3 মাস পরে কিন্তু নির্বাচন, যদি যেভাবে ট্রেন যাচ্ছে, ইফ ইট টেক্স প্লেস প্রপারলি, তাহলে নির্বাচন হবে। 3 মাস পরে যে চলে যাবে, ফুল টাইম আমি দেখি, আমি সরকারের পক্ষে বিপক্ষে না, ফুল টাইম থেকে তার সমালোচনা করা হচ্ছে। পিছের যে 16টা বছর যে ঘটনার পরিপ্রেক্ষিতে নিয়ে আসলেন, আজকে আমার কাছে মনে হয় কি ওই ঘটনাগুলো ঘটেই নাই। ইউনূস সাহেব 5 বছর ধরে ক্ষমতায় আছে, গত 4 বছর যাবত যত অনাকাঙ্ক্ষিত ঘটনা, তার খেসারত দিতে হচ্ছে যে উনি চলে গেলে, উনি চলে যাক, উনি। আমার আলোচনাগুলো আমি দেখি এইরকম। এটার জন্য দায়ী, এটার জন্য কারা করছে? আমার কাছে এটা শুধু মিডিয়া কি মনে হয়, আপনি দেখেন তো 16 বছরের ঘটনা, মিডিয়াকে কি আপনি আমি বলি, হ্যাঁ, বলেন। 16 বছরের ঘটনায় বিশেষ বিশেষ কি কি প্রতিবেদন হয়েছে, কি কি প্রতিবেদন হয়েছে 16 বছরের ঘটনায়? ধরেন বিডিআর হত্যা নিয়ে, ধরেন আয়নাঘর নিয়ে, ধরেন আপনি মেজর সিনাকে হত্যা করছে, মানে কত ঘটনা আছে। ওই যে পানি দিতে গিয়ে যে মারা গেল, আবু সাইদ বুক পেতে গুলি নিল, আপনি কয়টা প্রতিবেদন কোন চ্যানেলে করেছে? তার চেয়ে অনেক বেশি অপবাদ দেওয়া হয়েছে যে গণতন্ত্র নস্যাৎ হচ্ছে, ক্লিনটন পরিবারের মাধ্যমে যিনি আসছেন তারা সব ধ্বংস করছে। আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 7 রিং সিমেন্ট ফ্রন্টলাইনে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার রাসেলুজ্জামান ফুয়াদ, আবু হেনা রাজ্জাকি। এবার ফুয়াদ, আপনার কাছে একটু মানে চট জলদি এবং সোজা সাপটা জবাব চাচ্ছি যে আসলে আমরা যাচ্ছি কোথায়? আমরা কি এক জায়গায় থাকবো, না আমরা আরো খারাপ দিকে যাচ্ছি? না, খারাপের দিকে যাচ্ছি না। আমি এই ব্যাপারে আশাবাদী। একটা জাতির আপনার লম্বা সময়ের স্ট্রাগল আছে। আপনি দেখেন আমেরিকার স্বাধীনতার পরে তারা 30 বছর নিজেরা যুদ্ধ করছে, নর্দার্ন ফ্রন্ট আর কনফেডারেশন। আপনি ইউরোপে দেখেন, আপনার পুরো ইউরোপ, ফ্রান্স, জার্মানি, মানে মেইনল্যান্ড ইউরোপ যদি বলেন, 100 বছর ধর্মযুদ্ধ করেছে। ব্রিটিশ পার্লামেন্টে দেখেন, আপনার পার্লামেন্টের ক্ষমতা দখল নিয়ে অ্যাক্ট অফ সেটেলমেন্ট পর্যন্ত কত মারামারি হয়েছে। আপনার রাজাকে মারা যাওয়ার পরে কঙ্কাল বাইর করে তার বিচার করছে, আপনার কঙ্কালের ফাঁসি দিচ্ছে। তো সেই হিস্ট্রির এত ব্রুটালিটি তো আমাদের অঞ্চলে হয়নি, এখানে হয়নি। এরপরে হচ্ছে ব্রিটিশ কলোনিয়াল রুলের যে ব্রুটালিটির মধ্য দিয়ে আমরা গেছি, এবং আমাদের এখানে কলোনাইজেশনটা দেখবেন 2 টিয়ার কলোনাইজেশন। এবং বাই দ্য ওয়ে, আপনার ভিউয়ার্সদের জন্য, ব্রিটিশ কলোনি কিন্তু শুরু হয়েছে আমার বাংলা দিয়ে, কারণ বেঙ্গল ছিল তখনকার পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল ছিল। তো সেই জায়গা থেকে 2 টিয়ার যে কলোনাইজেশন, পার্টিকুলারলি 1793-তে পার্মানেন্ট সেটেলমেন্টের পরে যে জমিদারিটা দিয়ে দিল হচ্ছে মোটা দাগে হিন্দুদের কাছে। কারণ যেহেতু ব্রিটিশ মোগল মুসলমান, এবং আমাদের এখানে যে সুলতানি নবাবী শাসনামল ছিল, মুসলমানদের কাছ থেকে তারা শাসনটা নিয়েছে, তারা নতুন বন্ধু খোঁজার চেষ্টা করেছে, তাই হিন্দুদেরকে তারা জমিদারি দিয়েছে। তো জমিদারির উপরে হচ্ছে হোয়াইট ইউরোপিয়ান রুল। তো এই 2 টিয়ার কলোনাইজেশনের কারণে যেটা হয়েছে, আপনার 150 বছরের এই বাংলার মুসলমান এবং পুরো হিন্দুস্তানের মুসলমানদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, আর্থিক রুটি রুজি সব ধ্বংস হয়ে গেছে। তো একটা সচ্ছল পরিবারের ছেলেমেয়েরা যদি 2-3 জেনারেশনের ভিতরে গরিব হয়ে যায় এবং অশিক্ষিত হয়ে যায়, তখন সেই ফ্যামিলিগুলোর আসলে কি থাকে?
তার আসলে আপনি যদি হান্টারের বই পড়েন, দ্য ইন্ডিয়ান মুসলমানস, সেখানে আপনারা দেখবেন যে সে তার 2টা ভিজিটের কথা বলেছে, যে আমার লাস্ট ভিজিটে আমি এই অঞ্চলে ঘুরে কোনো গরিব মুসলমান দেখি নাই, কিন্তু এই সফরে এসে আমি কোনো ধনী মুসলমান পাই নাই। মানে 1-2 জেনারেশনের ভিতরে এই অঞ্চলে দুর্ভিক্ষ হয়ে গেছে। 1777-এ দেখেন, 57-তে ব্রিটিশরা টেক ওভার করলো আপনার পলাশী প্রান্তর থেকে। 20 বছরের ভিতরে বাংলার ইতিহাসের সবচেয়ে খারাপ দুর্ভিক্ষটা হলো, যেটা 76-এর মনন্তর বলে, বাংলায় 1176 সম্ভবত। এরপর দেখেন বেঙ্গল ফেমিন 1940-এ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা অবস্থায় যে ফেমিন হয়েছে। তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চলে 20 বছরের কলোনিয়াল রুলের ব্যবধানে দুর্ভিক্ষ হয়েছে। তাহলে রিয়েলিটিটা চিন্তা করেন যে একটা মানুষের ক্রয় ক্ষমতা, তার ফসল উৎপাদনের সক্ষমতা, তার যে আর্টিজানশিপ, কার্পেন্ট্রি আছে, এটা কোন লেভেলে ডিক্লাইন করলে এটা সম্ভব। আমরা যেখানে আছি সেটাকে আপনি কিভাবে দেখছেন? তো সেই ধারাবাহিকতা দেখেন, এই যে ফ্রি ফল আমরা পড়লাম, এই ফল থেকে একটা গভর্নেন্স এস্টাবলিশ করতে আমরা পারি নাই। পাকিস্তান রাষ্ট্র বানাইলাম, সেই রাষ্ট্রটা আপনার প্রতি 6 মাস 8 মাস পর পর প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। একটা সংবিধান করতে তার 7-8 বছর 9 বছর লেগে গেছে। একটা ভালো নির্বাচন তারা করতে করতে তারা প্রায় 23-24 বছর লাগাই দিছে। কিন্তু সেই সংকটের ধারাবাহিকতা বাংলাদেশ আমলেও হয় নাই। এবং দেখেন, শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি, যেই মানুষটা গণতন্ত্র আন্দোলন সংগ্রাম করলো, 13-14টা বছর জেলে ছিল, সে বাংলাদেশে ইতিহাসে এসে একটা মানে শপথ ছাড়া প্রেসিডেন্ট হয়েছে। শপথটা মতো নেয় নাই, সে প্রয়োজন মনে করে নাই। সে গণতন্ত্র হত্যা করলো, বাকশাল করলো, 4th সংশোধনী করলো। তাহলে ট্র্যাজেডিটা দেখেন, যার লড়াইটা ছিল গণতন্ত্রের, তিনি এসে নির্বাচিত হয়ে এখানে গণতন্ত্রকে হত্যা করলেন। এই জন্য বললাম যে চেতনায়, চৈতন্যে আসলে গণতন্ত্র ছিল না, শেখ মুজিবেরও ছিল না, আওয়ামী লীগের মধ্যে ছিল না, ছিল একটা নির্বাচন, যে একটা প্রসেসের মধ্য দিয়ে সে শুধু ওই মসনদে বসতে চায়। তো এই জন্য চৈতন্যে গণতন্ত্র না আসা পর্যন্ত নির্বাচনে দল বদল হবে, নেতা বদল হবে, কিন্তু সমাজের কাঠামো বদল হবে না। এবং সেই চৈতন্যতাটা বদল থেকে হবে। ছেলে মেয়েদেরকে আমাদের কোনো স্কুল কলেজে কি ডেমোক্রেসি পড়ানো হয়? গণতন্ত্র কি জিনিস? ওই পৌরনীতির বইতে একটু গণতন্ত্র কাহাকে বলে, তো ডেমোক্রেসি, ডেমোক্র্যাটাস, হাবি জাবি, মানে কালচারালি যে ইনগ্রেইন করা জাতির ভিতরে গণতন্ত্রের মানুষ তৈরি করা, সেই জায়গাটা এখনো হয় নাই। তাই বারবার আমরা হোঁচট খাচ্ছি। এই জন্য হচ্ছে যে আমি মোটেই হতাশ না, বাট লড়াইটা চলমান রাখতে হবে এবং একটা রেনেসা দরকার, একটা চিন্তার মানে ওভারহলিং দরকার এই জাতির মধ্যে, যে আসলে আমরা ঠিক নাই, এই জাতি এভরিথিং ইজ রং, এটা সামথিং ইজ মানে এভরিওয়ার ইজ রং। মানে এইটা যখন আমি বুঝবো যে এইটা বদলানো দরকার, পরিবর্তন করা দরকার, তখন আপনি গাড়ি না সারাবেন। আপনি যদি মনেই না করেন যে আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাহলে তো আপনি মেকানিক্সের কাছে যাবেন না। এই মেকানিক্সের একটা আন্দোলন এখানে দরকার, যেটাকে রেনেসা বলছি। অনেক ধন্যবাদ আপনাকে। আবু হানা রাজ্জাকি, আপনি বলেন যেটা হচ্ছে, যেটা রেনেসা দরকার, সেটা তো একটা মৌলিক প্রশ্ন। কিন্তু আমরা এই মুহূর্তে, দেশটা তো একটা অস্থির অবস্থার মধ্যে আছে। এই অস্থির অবস্থা, যে এই সংকট, চলমান সংকট, এই সংকট থেকে উত্তরণের পথটা কি আসলে? আমাকে যদি এই বিষয়টাই বলতে বলেন, আমি বিশেষ করে সেই আমাদের সংস্কার ঐক্যমঞ্চ শুরু হইল 7 মাস যাবৎ, 7 মাস যদি প্রত্যেকের রোল দেখি আমি, যেটা ফুয়াদ যেটা বলতে চাই, বুঝাইতে চাইলো যে আমরা আসলে কেউই ঠিক নাই কোনো দিক থেকে। তো সেই হিসাবে আমি দেখি ইউনূস সাহেব ব্যর্থ। কেন ব্যর্থ? উনি পারেননি প্রপারলি যেভাবে কন্ট্রোল করতে হয় কিংবা ডোমিনেট করতে হয়। কারণ উনি তো, ওনার ক্ষেত্রে সবাই এক হিসাবে উনি যে পজিশনটায় আছে, তাতে যে রোলটা তার কাছ থেকে আসার কথা ছিল, সেই কমান্ডিং ভয়েসটা আমরা কখনোই দেখি নাই। পাশাপাশি যারা ঐক্যমত্য কমিশনে গেছেন, ওনাদেরকেও যদি আমি সবসময় একত্র করে দেখি, ওনারাও ব্যর্থ আছেন। কারণ ঘুরে ফিরে ওই যে একটা কথা, যেটা সে বললো, আমি আগেও বলছি, মানে আপনি চিন্তায় সৎ, চিন্তায় অসৎ, এই জায়গাটায় আগে যেতে হবে। ওই সব নির্বাচন কেন্দ্রিক মানে কি, ক্ষমতা কেন্দ্রিক। এবং ক্ষমতাটা কিরকম দেখেন, কথার কথা, আমি কিন্তু ওই বিতর্কে যাচ্ছি না কোনটা আগে হওয়া উচিত। একটা কথা আসছিল যে স্থানীয় নির্বাচন আগে দিব, কথা আসছিল, দিলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো হইতো। কেন? আপনি যখনই উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান আগে হয়ে যাবে, তখন কিন্তু এমপি তৃতীয় ব্যক্তি যখন হবেন, এই 2 জন ব্যক্তি তার পছন্দ নাও হতে পারে, তারা আগে হয়েছে। কিন্তু আগে যদি এমপি হয়ে যায়, বাকি 2টা পদ কিন্তু পরে তার পছন্দে হয়। এবং বাংলাদেশে আমরা 53 বছর যাবত দেখছি যে ওই একজন এমপি, তার সাথে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন চেয়ারম্যান মিলে, 3 মিলে একটা অলিখিত মব সাম্রাজ্য হয় এবং বাংলাদেশ 300 টুকরায় বিভক্ত হয়। এবং এমপি সাহেবদের কাজটা পর্যন্ত আজ পর্যন্ত এমপি সাহেবরা জানেন না। যদি জানতেন, তাহলে এমন অনেক লোকরে পার্লামেন্টে নিছেন যাদেরকে তারা নিতেন না। পার্লামেন্টের যে কাজ, সেটা যদি আপনি ভাবেন, পার্লামেন্টে কতগুলো কমন কাজ আছে: রাষ্ট্রপতি নির্বাচন, প্রধানমন্ত্রী নির্বাচন, স্পিকার নির্বাচন, বাজেট প্রণয়ন, তারপরে সাব কমিটি করে সুপারভাইজিং করা। কিন্তু আমাদের পার্লামেন্টে কি হয়?
উন্নয়নের যত কাজ আছে সেগুলো তারা সুপারভাইজিং করে। যদি পার্লামেন্টে শুধু ওই জায়গাটা ভাবতেন তাহলে এমন অনেক কোনো দলের না বলে লাভ নাই, আপনি নিবেন না। সবচেয়ে বড় আমাদের তো ব্যক্তির শাসন চলছে। সবচেয়ে বড় কথা হলো আপনি পার্লামেন্টে আইন প্রণয়ন করেন, সেখানে শিক্ষাগত যোগ্যতার কোনো মাপকাঠি নাই। অর্থাৎ আপনি একটা মূর্খ, শতভাগ মূর্খ পার্লামেন্টের মেম্বার হতে পারবে, অথচ আপনি একটা মেট্রিক পাস দারোয়ান খোঁজেন কেন? আপনি পার্লামেন্টের মেম্বার 100% মূর্খ অ্যালাউড। আমি বলছি না মূর্খরা হচ্ছে, বাট মূর্খ যদি দাঁড়ায় আপনার না করার কোনো স্কোপ নাই। তো সেই জায়গাটায় যখন আমরা আসি তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের পরিবর্তনটা কোথায় দরকার। আমি বারবার বলছি আমাদের বেসিক কতগুলো জায়গায় আমাদের এই জায়গাগুলোয় হাত দেওয়া দরকার। আমরা সেই জায়গাটা ইনফ্যাক্ট আদৌ যাইতে পারি নাই। এই যে মনে করেন আজকে গণতন্ত্রের কথা আমরা বলতেছি, গণতন্ত্র মানে এই না যে আপনি ক্ষমতায় গিয়েই আপনি যা বলবেন সেটা চূড়ান্ত। প্রত্যেকের মতের মূল্য দিতে হবে। আবার যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদেরকে ভাবতে হবে একটা শক্ত বিরোধী দল পার্লামেন্টে কিভাবে নেওয়া যায়, সেখানে আমাদের বক্তব্য কি থাকে, ইলেকশন দিব, না আসতে পারলে আমরা কি করব। কিন্তু আপনাকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে চিন্তা করতে হবে আসলেই তো শক্ত বিরোধী দল কিভাবে আনা যায়, এটা ভাবা দরকার। কিন্তু সেটা কেউ ভাবে না, এবং এটার জন্য যদি আপনি পদ্ধতি দিতে যান আপনাকে অন্য ট্যাগ লাগানো হবে। এই যে বিষয়গুলো, আবার যদি ধরেন যে আপনি গণতন্ত্র মানে আপনার একটা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী, এই যে খাতটা, এই প্রতিরক্ষা বাহিনীর কাজটা কি, এই প্রতিরক্ষা আমার দেশটা সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করতে পারবে, এ ব্যাপারে সব দলের একটা কমন চিন্তা করতে হবে। আবার যদি ধরেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক, অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক, এই সমস্ত জায়গায় একটা কমন সিদ্ধান্ত থাকতে হবে। সেটা যদি আপনি ক্ষমতায় থাকেন ওখান থেকে সরা যাবে না। আমার তো মনে হয় না পৃথিবীতে কোনো ফরেন পলিসি ওভারনাইট চেঞ্জ হয়। আমার এখানে সরকার বদল তো ফরেন পলিসি বদল। আমরা 16 বছর যেটা দেখছি একটানা ফরেন পলিসিটা আমরা বুঝতে পারি। আবার ইউনূস সাহেব আসলো, ওইটা কি ফরেন পলিসি ছিল? কোনটা? 16 বছর যা চলেছে ফরেন পলিসি থাকে তো, একটা রাষ্ট্রের একটা foreign policy থাকে। কিতাবে ছিল, হটেভার ইট ইজ, ছিল তো একটা ফরেন পলিসি, সেটা তো আমরা ইয়েটা দেখছি, তার এফেক্টটা দেখছি। তো আজকে এই কমন জায়গাগুলা আমি বারবার বলতেছি, সব জায়গায় বলি, বাংলাদেশ এখনো রাষ্ট্র হয়নি। যতক্ষণ তো রাষ্ট্র না হবে ততক্ষণ তো আপনি আপনার কাজ করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে ফরেন পলিসি নিয়ে কথা হলো, তারপর সমাধানটা যেটা আমরা খুঁজতেছি, আমরা এই টকশোগুলোতে আমরা মূল কি থাকে যে এই সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের পথকে আপনারা যারা অতিথি আসেন আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, এবং দর্শকরাও তাই শুনতে চান। মিস্টার ফুয়াদ, আপনি তো স্পষ্ট সব কথাই বললেন, কিন্তু এখন যে অবস্থায় আছি আমরা, এখান থেকে বের হওয়ার কোনো পথ আছে কি? পথটা হচ্ছে যে ইমিডিয়েট কোনো শর্টকাট নাই। ধরুন একটা নির্বাচন, এখন আসন্ন নির্বাচনটা হয়ে যাওয়া দরকার। সংস্কারের আলোচনাটা যে গত 1-2 বছর ধরে চলছে, আমরা কিন্তু বারবার বলছি যে রাষ্ট্র তো গভর্ন করবে দিন শেষে পলিটিক্যাল পার্টিস, এবং আপনি দেখবেন যে এই সংস্কারের পুরো আলোচনাতে রাজনৈতিক দলের সংস্কার অনুপস্থিত। এবং বিএনপির 31 দফা যেদিন লঞ্চ করে সেই মিটিংয়ে আমরা ইনভাইটেড ছিলাম, সকল দল ইনভাইটেড ছিল, আমরা গিয়েছিলাম। ওখানে আমরা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সামনে এই কথাগুলো বলেছি যে মোটা দাগে যদি রাজনৈতিক দলের সংস্কার না হয় তাহলে অসংস্কার করা যে দল, এই মান্দাদার আমলের পুরাতন চিন্তার ওল্ড স্কুল পলিটিশিয়ান দিয়ে আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, এটা মানে বোকা স্বর্গে বাস করার মতো একটা বাস্তবতা। এখন পলিটিক্যাল পার্টিজের সংস্কার বলতে আসলে আমরা কি বুঝাই? মোটা দাগে 3টা জিনিস বুঝাই। একটা হচ্ছে যে দলের সকল স্তরে নেতা নির্বাচিত হবে, সকল স্টেজে, ইনক্লুডিং মেম্বার অফ পার্লামেন্টের প্রার্থী কে হবে এটা লোকাল সংসদীয় আসনের মেম্বাররা ডিসাইড করতে পারা উচিত, প্রাইমারিজে আপনার ইউরোপ আমেরিকাতে যেগুলো হয় আর কি। দ্বিতীয়ত বলেছি যে ফান্ডিং, সোর্স অফ ফান্ডিং এবং খরচ, এইটা ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ বাংলাদেশে মোটা দাগে বড় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজির উপরে চলে। চাঁদাবাজি হইলো একদম ফুটপাতের চাঁদাবাজি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ীদের চাঁদাবাজি, ঝুট ব্যবসা, যা যা বলেন এগুলোর উপরে চলে। আর থার্ড হচ্ছে দলের ভিতরে গণতন্ত্রের চর্চা, দলের ভিতরে দলের নেতাদের সমালোচনা করা যাবে, পলিসির সমালোচনা করা যাবে, বাইরেও করা যাবে। এই কাঠামোটা যদি পরিবর্তন আমরা না করি তাহলে এই দলগুলো ক্ষমতায় গিয়ে আসলে কি করবে? এবং দেখেন ট্র্যাজেডিটা কোথায়, যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, কিন্তু সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে রাষ্ট্রে গণতন্ত্র কায়েম করতে চায়, অথচ সে কোনোদিন গণতন্ত্র তার দলের ভিতরে চর্চা করে নাই তার রাজনৈতিক ইতিহাসে 25-30 বছরে। এই জন্য সে গুন্ডা পালে কেন? বাংলাদেশের পলিটিশিয়ানরা গুন্ডা পালে কেন? যদি গণতন্ত্রই হয়, ভোটে সে এমপি হইতে চায়, তাহলে মোটরসাইকেল অমুক সন্ত্রাসীরে ক্যাম্পেইনের সময় নিয়ে ঘুরে কেন? তাহলে মানে তো আসলে সে গণতন্ত্র চর্চাটা করে নাই। দ্বিতীয়ত সে বলছে যে আমি ঘুষ, দুর্নীতি এগুলো সমাজ থেকে উৎপাদন করব, কিন্তু সে কি নিজের জীবনে দলের এই চাঁদাবাজি, রাস্তার চাঁদাবাজি, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে পারছে? পারে নাই তো। যারা দলের ভিতরে সমালোচনা সহ্য করতে পারবে না, দ্বিমত নিতে পারবে না, সে ক্ষমতায় যাওয়ার পরে দেশের মানুষের কাছ থেকে দ্বিমত কিভাবে সহ্য করবে? কেন আপনার সব বন্ধ করে দেবে না? দেবে তো, কারণ সেইটার সাথে তো অভ্যস্ত না।
এই জন্য এই কাঠামোগুলো নিয়ে আমাদের কনভারসেশন করা দরকার, প্র্যাকটিস করা দরকার। আমরা বোধ করছি এই প্র্যাকটিস, এই কথা বলার মধ্য দিয়েই একটা চিন্তার পরিশীলিত রূপ একসময় প্র্যাকটিক্যাল। অনেক ধন্যবাদ।